পুরুষদের ওভারঅল অবস্থা ভাই খুবই খারাপ। পুরুষের প্রধান সেক্সুয়াল হরমোন যেটা, সেটার নাম হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এখন আমি বাড়িয়ে নিলাম, ঠিক আছে, কিন্তু কোন কোন ভুলগুলোর কারণে টেস্টোস্টেরন কমে যায় সেটা আমরা জানি না। এখন দেখেন যে অনেকগুলো ভুল আছে, কিন্তু সব থেকে বড় হচ্ছে যে অতিরিক্ত সুগারি খাবার খাওয়া। তাদেরকে যদি আপনি বলেন যে এই তুমি এত কোল্ড ড্রিঙ্কস খাও কেন, সে বলবে আমার কি ভুঁড়ি আছে নাকি, খেলে কি হবে কিছু। কিন্তু প্রবলেম শুধুমাত্র ভুঁড়ি হওয়া বা চর্বি হওয়া না, সেটার সাথে মেটাবলিজমও সম্পৃক্ত। তো এখন মেটাবলিজম যদি কারো ফাস্ট হয়, সে প্রচুর চিনি খেলেও সে মোটা হবে না, কিন্তু তার ব্লাডে কিন্তু ঠিকই সুগার লেভেল বাড়বে, লিভারে ফ্যাট জমবে, তখন হচ্ছে আপনি টেস্টোস্টেরন ঠিকঠাক মতো উৎপাদন হবে না। এমন না যে পুরোপুরি স্টপ হয়ে যাবে, কোনো কিছু কিন্তু পুরোপুরি স্টপ হয় না, কমে যায়, এমনটা কমে যায়। আমরা যদি বলি কেউ দুর্বল পুরুষ, তার মানে এমন না যে তার টেস্টোস্টেরন উৎপন্ন হয় না, তার হয় কিন্তু কম হয়। বাট সে আসলে এটা ভুলে যায় যে টেস্টোস্টেরনের সাথে তার আত্মবিশ্বাস, তার সাহস, প্রোডাক্টিভিটির গভীর সম্পর্ক আছে। আমি হয়তো বা 4 তলা বা 3 তলা সিঁড়িতে উঠলেই অনেকক্ষণ ধরে বসে বসে হাঁপাই, তখন কিন্তু মানুষের আত্মবিশ্বাস কমে যায়। সে মারা যাওয়ার আগে অনেকবার মারা যাচ্ছে। 2020 সালের পরে 24-এর মাঝামাঝি একটা রিসার্চ বের করা হয়েছে, যেখানে বাংলাদেশে প্রায় 1,31,00,000 ডায়াবেটিক পেশেন্ট আছে, পুরো দুনিয়াতে 8ম পজিশন। রিজনটা কি বলেন তো? বাংলাদেশে আপনার কাছে অনেক টাকা আছে, অর্থ সম্পদ আছে, কিন্তু আপনি সুস্থ না, তখন আপনার অর্থ সম্পদ কিন্তু অন্যের উপকারে ব্যয় হবে না, আপনি নিজেকে সুস্থ করার পেছনে ব্যয় করে দিবেন। দেখেন, আমি অনেকবার বলেছি যে ফিটনেস শুধুমাত্র শারীরিক সুস্থতার উপর ডিপেন্ড করে না, রাগ জেদ এগুলো আপনি কন্ট্রোল করতে পারেন, এমন না যে হয় না, না হলে তো এটা খারাপ। আবার ফিটনেস মনে হয় খালি মাসেল বাড়ানোর জন্য, কিন্তু না, ব্যাপারটা ফিটনেস পুরোপুরি একটা ইকোসিস্টেম, মানে এটার সাথে পুরো আপনার একটা দেশের অর্থনীতি ডিপেন্ড করছে, মানে যদি লার্জলি চিন্তা করি। চাকরি পাই না তাই আত্মবিশ্বাস কম, আর আত্মবিশ্বাস কম বলে চাকরি পাই না। একটা বিশাল সংখ্যের পুরুষ ভাই কিন্তু একের অধিক অনেকগুলো সম্পর্কে যায়, কারণ সে কোনো সম্পর্কে সে দায়িত্ব নিতে চায় না ঠিক মতো। তার সাহস, আত্মবিশ্বাস ও দায়িত্ববোধের অভাবের জন্য সে মনে করে থাক, অ্যাভয়েড করি। ডিসিপ্লিন শুরুতে ফ্রিডম দেয় না, ডিসিপ্লিন লং টার্মে ফ্রিডম দেয়। আপনার কোনো সমস্যা নাই, আপনার কোনো বাধা বিপত্তি নাই, তারপর আপনি কোনো কিছু একটা ত্যাগ করছেন ভবিষ্যতে ভালো থাকার জন্য, সেটাকে ডিসিপ্লিন বলে, আর সেই ভালো থাকাটাই হচ্ছে আপনার ফ্রিডম। সালাম আলাইকুম তাজ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ইয়াহিয়া ভাই, অনেক ভালো আছি, আর অনেক অসংখ্য ধন্যবাদও আপনাকে একই সাথে জানাচ্ছি যে আমাকে ইনভাইট করার জন্য। না, তাজ ভাই হচ্ছে আমাদের ফিটনেস গুরু। তো উনি অলরেডি রাজশাহীতে 3টা সেন্টার করছে, ফিটনেস সেন্টার, এবং তার পাশাপাশি উত্তরাতে একটা ব্রাঞ্চ করলো। আজকে যে বিষয়টা নিয়ে তাজ ভাই আমরা কথা বলবো, সেটা হচ্ছে পুরুষদের পৌরুষত্বের ক্রাইসিস। যে পুরুষদের পৌরুষত্ব গ্লোবালি কমে যাচ্ছে। বাংলাদেশে এটা রিসার্চ কম হয়, বাট আমি যদি আমেরিকার রিসার্চগুলো বলি, ছেলেদের সাহস, আত্মবিশ্বাস, দায়িত্ববোধ সেটা কমে যাচ্ছে। তার সাথে সাথে পুরুষরা চাকরিতে ভালো করতে পারতেছে না, বেকারত্ব বাড়তেছে, এবং বেশিরভাগ রোগে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে মেয়েদের থেকে পুরুষরা অনেক বেশি এফেক্টেড হয় বা হচ্ছে, অর্থাৎ পুরুষদের কালেকটিভলি রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যাচ্ছে। পুরুষরা অনেক বেশি মানে কি বলবো আপনার মানে সম্পর্ক করতে গিয়ে তারা ব্যর্থ হচ্ছে। সো পুরুষদের ওভারঅল অবস্থা ভাই খুবই খারাপ। আমেরিকা এবং ইউরোপের রিসার্চগুলোর দিকে তাকালে বোঝা যায়, এবং আমি শিওর বাংলাদেশে করলেও অ্যাটলিস্ট আমাদের এক্সপিরিয়েন্সে বলে এরকমই অবস্থা বলবে। আপনার কাছে কি মনে হয় আসলে সমস্যাটা কি? এখন দেখেন যে এখানে একটা হরমোন আছে, হ্যাঁ, পুরুষের প্রধান সেক্সুয়াল হরমোন যেটা, সেটার নাম হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এই হরমোনটা অনেকে যারা ফিটনেসের সাথে জড়িত তারা অনেকে চিনে, মানে নামটা শুনেছে, পরিচিত অনেকে। তো এটা বাড়ানোর জন্য অনেকে চেষ্টাও করে। তো এই প্রবলেমটা হচ্ছে হরমোনের কিভাবে কমে সেটা আমরা না জেনেই কিভাবে বাড়ানো যায় সেটার পিছনে ফোকাস করি বেশি। মূলত আমরা সবাই জানি যে এক্সারসাইজ করলে, হেলদি খাবার খেলে আমাদের টেস্টোস্টেরন হরমোন বুস্ট হয়, ঠিক আছে। এখন কোন কোন খাবার খেলে বা কোন কোন এক্সারসাইজ করলে বেশি বুস্ট হয়, এখন আমি বাড়িয়ে নিলাম, ঠিক আছে, কিন্তু কোন কোন ভুলগুলোর কারণে টেস্টোস্টেরন কমে যায় সেটা আমরা জানি না। এখন টেস্টোস্টেরন হরমোনের সাথে কিন্তু কনফিডেন্সও জড়িত। আপনার টেস্টোস্টেরন যদি কোনো একজন পুরুষের শরীরে হাই থাকে, তার ডিপ্রেশনও কম আসবে। তো যখন আপনি কনফিডেন্স আপনার বেশি, আপনার ডিপ্রেশনও নাই, আপনি ফ্রিলি থাকছেন, তখন কি হবে? তখন আপনি যে কোনো কাজ, সেটা মানে আপনি কারোর সাথে সম্পর্কে জড়ানো বলেন, আপনি কারোর সাথে হয়তো বা সেক্সুয়ালি ইন্টিমেট করার কথা বলেন, অথবা আপনি কোনো একটা জবে যাচ্ছেন, সেখানে ইন্টারভিউ দিচ্ছেন, সেখানেও যদি আপনার টেস্টোস্টেরন পর্যাপ্ত পরিমাণে থাকে, সেক্ষেত্রে আপনি কনফিডেন্স বেশি পাবেন। প্রবলেম হচ্ছে এই টেস্টোস্টেরনটা আমরা মানে কিছু ভুলের কারণে কমিয়ে ফেলছি নিজেদের শরীরে। এখন সব থেকে বড় ভুলটা হচ্ছে, এখন দেখেন যে অনেকগুলো ভুল আছে, কিন্তু সব থেকে বড় হচ্ছে যে অতিরিক্ত সুগারি খাবার খাওয়া। এটা অনেকে মনে করবে যে, অনেকে মনে করতে পারে যে না, মনে হয় হস্তমৈথুন করলে টেস্টোস্টেরন লেভেল ডাউন হয়, বা কেউ মনে করতে পারে পর্ন অ্যাডিক্টেড হলে টেস্টোস্টেরন ডাউন হয়, আরও অনেক কিছু আছে। কিন্তু আমার কাছে সব থেকে বড় রিজন মনে হয় অতিরিক্ত চিনি খাওয়া। এটা আমরা অনেকে নেগলেক্টই করি, বিশেষ করে যারা একটু পাতলা সাতলা, মানে যাদের বডি ওয়েট আইডিয়ালি থাকে, তারা তো মনে করে যে আমি ফিট আছি। তো তারা দেখবেন যে কখনোই চেষ্টা করে না যে আচ্ছা ঠিক আছে, তাদেরকে যদি আপনি বলেন যে এই তুমি এত কোল্ড ড্রিঙ্কস খাও কেন প্রতিদিন, সে বলবে আমার কি ভুঁড়ি আছে নাকি, খেলে কি হবে কিছু। কিন্তু প্রবলেম শুধুমাত্র ভুঁড়ি হওয়া বা চর্বি হওয়া না, সেটার সাথে মেটাবলিজমও সম্পৃক্ত। মানে একজন যে বেশি খেলেই মোটা হবে তা কিন্তু না, এটার সাথে হরমোন রিলেটেড আছে, এগুলো অনেক গভীরের বিষয়। তো এখন মেটাবলিজম যদি কারো ফাস্ট হয়, সে প্রচুর চিনি খেলেও সে মোটা হবে না, কিন্তু তার ব্লাডে কিন্তু ঠিকই সুগার লেভেল বাড়বে, তার কিন্তু ঠিকই হচ্ছে লিভারে ফ্যাট জমবে। তো লিভারে যদি ফ্যাট
জমে, প্যানক্রিয়াসে ফ্যাট জমে, তাহলে তখন কি হবে, যে তখন হচ্ছে আপনি টেস্টোস্টেরন ঠিকঠাক মতো উৎপাদন হবে না, কারণ লিভার থেকে আমাদের ব্রেন সিগন্যাল পাওয়ার পর আমাদের টেস্টোস্টেরন হরমোন প্রোডাকশন হয়, বা যে কোনো ধরনের হরমোন আমাদের ব্রেনের যে পিটুইটারি গ্ল্যান্ড আছে সেখান থেকে উৎপন্ন হয়। এখন আপনার লিভারই সুস্থ না, আপনি পাতলা বলে বা আপনি ফিট বলে, আপনি নিজেকে ফিট মনে করছেন বলে আপনি উল্টাপাল্টা খাবার খাচ্ছেন, জাঙ্ক ফুড খাচ্ছেন, অতিরিক্ত চিনি খাচ্ছেন, তখন আপনার কি করবে, লিভার অতিরিক্ত পরিমাণে ইনসুলিন হরমোন তৈরি করার চেষ্টা করবে। তো আমাদের বডি কিন্তু অ্যাট এ টাইম ইনসুলিন হরমোন আর টেস্টোস্টেরন দুইটা উৎপাদন করে না। যখন ইনসুলিন হরমোন তৈরি করার চেষ্টা করে তখন টেস্টোস্টেরন উৎপাদনটা বন্ধ রাখে। এই কারণে যেটা হয় যে যখন আমরা প্রচুর পরিমাণে সুগারি খাবার খাচ্ছি, অর্থাৎ ধরেন যে আমরা ক্ষুধা লাগছে, আমরা কোনো রকম কার্বোহাইড্রেট খাচ্ছি, আমরা তো এমনি নর্মালি হচ্ছে দুপুরবেলা তো ভাত খাই, সকালবেলা রুটি খাচ্ছি, আবার রাতে ভাত খাচ্ছি, এই 3 বেলা কার্বোহাইড্রেট তো ঠিক আছে, কিন্তু মাঝে যে নাস্তা সেগুলোতে আমরা বিস্কিট ছাড়া বা হাবিজাবি অনেক সময় পিৎজা অর্ডার করে খাচ্ছি, বার্গার অর্ডার করে খাচ্ছি, চিপস অর্ডার করে খাচ্ছি, সুগারি ড্রিঙ্কসের কথা আলাদাই বললাম। তো হ্যাঁ, যত ধরনের ময়দা, যত ধরনের কার্বোহাইড্রেট আছে সবই কিন্তু আমাদের বডিতে যে গ্লুকোজ অর্থাৎ চিনিতে রূপান্তর হয়। তো আমরা আমাদের বডিকে এত বেশি চিনি দিচ্ছি যে আমাদের ব্রেন সিগন্যাল পাচ্ছে যে এই চিনিটাকে মাসেল সেলে পৌঁছানোর জন্য তো ইনসুলিন দরকার, ইনসুলিন ছাড়া কিন্তু চিনি আমাদের মাসেল সেল ব্যবহার করতে পারে না। তো আমাদের বডি কী করে, ব্রেন কী করে, ইনসুলিন হরমোন প্রচুর পরিমাণে উৎপাদন করা শুরু করে, যার কারণে টেস্টোস্টেরন উৎপাদন বন্ধ রাখে, যেটা প্রধান সেক্সুয়াল হরমোন পুরুষের। সেই জায়গায় যে তখন দেখা যায় যে টেস্টোস্টেরন লেভেলটা ডাউন হয়ে যায় আর বডিতে ইনসুলিন বাড়ে। ইনসুলিন কেন বাড়ছে, আপনার বডি চেষ্টা করছে যে সে ছেলেটা এত বেশি চিনি খেয়েছে বা কার্বোহাইড্রেট খেয়েছে, তাকে তো ঠিক করতে হবে, তার এই ব্লাড, নাহলে তো ব্লাডে সুগার লেভেল বেড়ে যাবে, তার তো ডায়াবেটিস হয়ে যাবে। বডি কিন্তু সবসময় আপনাকে সুস্থ রাখার চেষ্টা করে। তো বডি চেষ্টা করবে যে এই ছেলেটার হচ্ছে সুস্থতা বাড়ানোর জন্য আমার প্রচুর ইনসুলিন তৈরি করা দরকার। এখন টেস্টোস্টেরনের চিন্তা বাদ, আপনার ব্রেন চিন্তা করবে যে টেস্টোস্টেরন প্রোডাকশন বন্ধ থাক, ইনসুলিন তৈরি হোক, তখন যে আমাদের সেক্সুয়াল হরমোনের উপরে মানে এফেক্টটা হয়, আর তখন যে হচ্ছে আমাদের এই পুরুষত্বটা কমে। এটা হচ্ছে প্রধান কারণ। তারপরে আসে আপনার পর্ন অ্যাডিকশন। একটা জিনিস মানুষের একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে মানুষজন টেস্টোস্টেরনের সাথে শুধুমাত্র যৌনতাকে মিলায়। মানুষজন মনে করে যে ও আমার যদি যৌনতার ব্যাপারে আগ্রহ না থাকে বা কম থাকে বা যৌনতা যদি আমি বাদ দিই সাবজেক্টটাকে, তাহলে টেস্টোস্টেরনের কোনো দরকার নেই। বাট সে আসলে এটা ভুলে যায় যে টেস্টোস্টেরনের সাথে তার আত্মবিশ্বাস, তার সাহস, তার মানে প্রোডাক্টিভিটির গভীর সম্পর্ক আছে। তার টেস্টোস্টেরন কম, এটার সাথে তার অবশ্যই প্রোডাক্টিভিটির সম্পর্ক আছে। তো সেই জায়গাটা থেকে এটা একটা রিজন কেন তার কিভাবে তার টেস্টোস্টেরন কমে। আর কি কি রিজনে আপনার কাছে মনে হয় যে মানুষের টেস্টোস্টেরন এখন পুরুষদের কমে যাচ্ছে? এখন দেখেন যে দ্বিতীয় বড় রিজন যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে ঠিক টাইমে না ঘুমানো। এখন আমাদের টেস্টোস্টেরন হরমোন বা যে কোনো উপকারী হরমোন, যদি আমি ছেলেদের সেক্সুয়াল হরমোনের কথা বলি তাহলে টেস্টোস্টেরন, মেয়েদের ক্ষেত্রে অ্যাস্ট্রোজেন। যখন আমি টেস্টোস্টেরনের কথা বলছি তখন মেয়েরা যারা দেখছে এই পডকাস্ট তারা ধরে নিতে পারে সেটা তাদের অ্যাস্ট্রোজেন, কারণ পুরুষরা ভালো অভ্যাসের ফলে টেস্টোস্টেরন বিল্ড হয়, মেয়েদের ভালো অভ্যাসের ফলে অ্যাস্ট্রোজেন বিল্ড হয়। তো আমি যখন টেস্টোস্টেরন বলছি তখন যারা ফিমেলরা দেখছেন তারা ধরে নেবেন যে আমি অ্যাস্ট্রোজেনের কথা বলছি। তবে এখন টেস্টোস্টেরন মানে পুরুষদেরকে নিয়ে আলোচনা করি। তো এই রাত্রেবেলা আমরা যখন দেরি করে ঘুমাই, আমাদের কিন্তু ঘুমন্ত অবস্থাতে মানে রাত 12টা থেকে 1টা এই টাইমে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড হতে গ্রোথ হরমোন এবং টেস্টোস্টেরন সহ আরও যাবতীয় যত উপকারী হরমোন আছে সেগুলো উৎপন্ন হওয়া শুরু হয়। তা আমরা তো এখন একটু রাত দেরি করে ঘুমাচ্ছি। অনেকে বলতে পারে যে আচ্ছা রাতের ঘুমটা যদি আমি দিনের বেলা কভার করি তাহলে কি হবে কিনা? হ্যাঁ হবে, কিন্তু রাতে ঘুমালে আপনার ঘুমাতে হবে কম। ধরেন কেউ যদি রাতে 4 ঘন্টা ঘুমায় সেটা তার দিনে 6 ঘন্টা ঘুমানোর সমান। অর্থাৎ রাতে যদি কেউ রাত 11টা বা 12টার ভিতরে ঘুমিয়ে যায় ম্যাক্সিমাম, তাহলে সে ভোর 6টা হতে হতে তার ঘুম পুরো হয়ে যাবে, তার আর সারাদিনে আপনার হচ্ছে টায়ার্ড ফিল হবে না। তো এই টায়ার্ড ফিল হওয়ার সাথে আবার অ্যাডিনোসিন নামক একটা হরমোন আছে, সেটারও একটা স্বাদ আছে, সেটা পরে আলোচনা করছি। তো এই যে দেখেন যে এই টেস্টোস্টেরন আমাদের উৎপন্ন হয় হচ্ছে রাত 12টা থেকে 1টা ম্যাক্সিমাম 2টা পর্যন্ত। আমরা অনেকে এখন ঘুমাচ্ছি রাত 2টার পর। তো এই জায়গাতে কি করছি যে আমরা টেস্টোস্টেরনকে আমাদের শরীরে উৎপন্ন হওয়ার জন্য সময়টা দিচ্ছি না। আমরা তো গভীর ঘুমে যেতে পারছি না। নর্মালি অনেকে বলে যে আমি দিনের বেলা ঘুমটা পূরণ করিনি, কিন্তু দিনের বেলা কিন্তু গভীর ঘুমটা হয় না। হরমোন তখনই প্রোডাকশন হয় যখন আপনি এক ঘুমে আপনার সকাল হবে, অথবা আপনি অ্যাটলিস্ট একবার ঘুমানোর পর 3-4 ঘন্টা পর উঠেছেন, আপনি মাঝে মাঝে আপনার ঘুম ভেঙে যায়নি, তখনই হরমোন বিল্ড হয়। নাহলে হরমোন বিল্ড হওয়ার সময়টা আসে না, আমাদের ব্রেন পুরোপুরি রিল্যাক্স হতে পারে না। তো এটা আমার কাছে দ্বিতীয় বড় কারণ মনে হয়। আর এই ঘুম দেরি করে আসার আরও বড় একটা রিজন হলো আমরা হচ্ছে মোবাইল নিয়ে, স্মার্টফোন নিয়ে ঘুমাতে যাই। এখন স্মার্টফোনে যখন আমরা স্ক্রিনের দিকে তাকিয়ে আছি তখন কিন্তু আমাদের ব্রেনের প্রত্যেকটা মানে আমাদের ব্রেন কিন্তু পুরোপুরি রিল্যাক্স হয় না।
আমি ধরেন স্মার্টফোন বন্ধ করে দিলাম, আমার কিন্তু চোখের সামনে ভাসবেই বিভিন্ন জিনিসগুলো যেগুলো আমি কিছুক্ষণ আগে দেখেছি। এটা মানে মিনিমাইজ হতে মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি সময় লাগে। তো এই 1 ঘন্টা ধরেন আপনি রাত 12টার সময় ফোনটা ছেড়ে দিলেন, আপনার ঘুম আসবে রাত 1টার সময়, ব্রেন ঘুমাবে, তো ব্রেন রাত 1টার সময় ঘুমাবে, তখন আপনার হরমোন প্রোডাকশন হবে 2টার পর। তো যেইখানে রাত 1টা থেকে 2টার ভিতরে হরমোন প্রোডাকশন হয়, সেখানে আপনি ঘুমাচ্ছেন ঠিক আছে ঠিক টাইমে, কিন্তু আপনার প্রোডাকশন হচ্ছে কম। এমন না যে পুরোপুরি স্টপ হয়ে যাবে, কোনো কিছু কিন্তু পুরোপুরি স্টপ হয় না, কমে যায়, এমনটা কমে যায়। যেমন আমরা যদি বলি কেউ দুর্বল পুরুষ, তার মানে এমন না যে তার টেস্টোস্টেরন উৎপন্ন হয় না, তার হয় কিন্তু কম হয়। স্বাভাবিক মানুষের 1070 ন্যানোগ্রাম পর্যন্ত সর্বোচ্চ উৎপন্ন হয়, আর হচ্ছে 270 ন্যানোগ্রাম পর্যন্ত হচ্ছে সর্বনিম্ন। তো দেখবেন কিছু কিছু মানুষের আছে একটু কণ্ঠটা মেহেলি টাইপের, বা তাদের হাঁটা চলাফেরাও দেখবেন একটু মেহেলি স্বভাবের। তো রিজনটা কি, তার শরীরে টেস্টোস্টেরন কম, বুঝতে পারছেন? আর যাদের টেস্টোস্টেরন হাই থাকে তাদের শরীরে একটু লোম বেশি হবে, তাদের কণ্ঠস্বর মোটা হবে, তাদেরকে আপনি দেখলে একটু আপনার মনে হবে যে পুরুষালী ভাব আছে তার ভেতরে, মানে পুরুষকে মানে ফিমেলদের থেকে ডিফাইন করে, আলাদা করে এই টেস্টোস্টেরন। তো আমরা এটাকে বন্ধ করছি হচ্ছে এই 2-3টা বদ অভ্যাসের কারণে। আর আরও অনেক কিছু রিজন আছে, কিন্তু ওগুলো খুবই ছোট একটা মানে কারণ। সব থেকে বড় কারণ হলো ঠিক টাইমে না ঘুমানো এবং অতিরিক্ত চিনি খাওয়া, যেটা একটু আগেই আমি বললাম। আমরা যদি মানসিকতার বিকাশের দিকে দেখি, একটা তো হচ্ছে কি, যেমন আমাদের সময় যে পুরুষদের যে পৌরুষত্ব, এটাকে একরকম আমি বলবো যে বিষাক্ত করা হয়েছে, বা এটাকে শুধুই টক্সিক মাস্কুলিনিটি বলা হয়, যে অ্যাজ ইফ মাস্কুলিনিটি কোনো ভালো দিক নাই। টক্সিক মাস্কুলিনিটি বলতে বলা হয় যে ধারণা করা হয় যে সমাজ একটা যে বউ পিটায়, অথবা খারাপ কাজ করে বা ক্ষতি করার চেষ্টা করতেছে, অথবা খুবই নার্সিসিস্টিক, যে স্বেচ্ছাচারী আর কি, দাম্ভিক স্বেচ্ছাচারী, বউ পিটায় ইত্যাদি। কিন্তু আসলে পৌরুষত্ব তো খুবই গুরুত্বপূর্ণ, বা অ্যাসার্টিভ মাস্কুলিনিটি খুবই গুরুত্বপূর্ণ। কারণটা হচ্ছে কি যে ওই পুরুষকে যদি আপনি জেলখানার বাইরে বের করতে চান, ওটার জন্য আপনার পৌরুষত্ব লাগবে। পুরুষকে আপনি যদি কর্মদক্ষ করতে চান, এই সিভিলাইজেশন বিল্ড করার ক্ষেত্রে, রাস্তাঘাট, বিল্ডিং, ইনোভেশন, যা কিছুই বলেন না কেন, এই পুরুষদের এই যে ভূমিকাটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ 3টা মানে অ্যাসার্টিভ মাস্কুলিনিটির 3টা ইম্পর্টেন্ট রোল হচ্ছে, মানে 3টা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গিয়ে সাহস, পুরুষের সাহস, পুরুষের আত্মবিশ্বাস এবং পুরুষের দায়িত্ববোধ। সাহস, আত্মবিশ্বাস, দায়িত্ববোধ, এই 3টাই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমান সময়ে মানে নতুন প্রজন্মের পুরুষদের মধ্যে অসম্ভব পরিমাণে কম। এবং এইটার জন্য সে তার মানে জব লাইফ হোক, সে বিজনেসে যাক, সে বিয়ে করতে যাক, সব কিছুতে সে নার্ভাস, সে অ্যাংশাস। আমরা যখন ফিটনেসের চিন্তা করি ভাইয়া, আমরা অনেক ক্ষেত্রে শুধুমাত্র শরীর বানাবো চিন্তা করি, আমরা খুব কমই চিন্তা করি যে আমরা মন বানাবো, বা আমরা আমাদের নিজেদের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভকে ঠিক করব। তো আপনার অভিজ্ঞতায় এই যে এতগুলো মানুষের সাথে আপনি শরীর চর্চায় কাজ করছেন, তাদের আসলে মানসিকতার পরিবর্তনের দিকে আপনি কতটুকু দেখছেন, যে কিভাবে শরীরচর্চার এই যে অ্যাক্টিভিটি বা ফিটনেস নিয়ে সিরিয়াস হওয়াটা আসলে কিভাবে কি রোল প্লে করে? দেখেন, আমি অনেকবার বলেছি যে ফিটনেস শুধুমাত্র শারীরিক সুস্থতার উপর ডিপেন্ড করে না। আমি কিন্তু ফিটনেসকে 3টা ভাগে হচ্ছে বিভক্ত করেছি, যে 3 দিক দিয়ে যদি আপনি ফিট থাকেন, তার মানে আপনি প্রপারলি ফিট। যেমন একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য থাকা লাগবে, শারীরিক ফিটনেস অর্থাৎ আপনার রোগ বালাই নাই। মানসিক স্বাস্থ্য মানে হলো আপনার রাগ জেদ, এগুলো আপনি কন্ট্রোল করতে পারেন। এমন না যে হয় না, না হলে তো এটা খারাপ। আবার রাগ জেদ হয়, কিন্তু আপনি কন্ট্রোল করতে পারেন। আপনি জানেন যে রাগটাকে কিভাবে পজিটিভলি কাজে লাগানো যায়, জেদকে কিভাবে পজিটিভলি কাজে লাগানো যায়। আবার রাগ জেদের কারণে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন না, আপনি ভুল কাজ করছেন না, এটাও মানসিক ফিটনেসের লক্ষণ। যখন আপনি শারীরিকভাবে ফিটনেস মানে কি, আপনি হচ্ছে আপনার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো আছে, সারাদিনে যে কাজকর্মগুলো আছে, সেগুলোকে প্রপারলি করতে পারছেন কিনা। এমন না যে আপনার হিউজ মাসেল হওয়া লাগবে বা আপনার হচ্ছে 6 প্যাক অ্যাবস থাকা লাগবে, সেটা হচ্ছে আপনার শারীরিক ফিটনেস বলে না, সেটা শারীরিক ফিটনেসের একটা পার্ট জাস্ট। হ্যাঁ ঠিক আছে, মাস্কুলার হওয়াটা কিন্তু আপনাকে ফিটনেসের পরিভাষা না। কারণ আপনি হয়তো অনেক মাস্কুলার হলেন, যেটা ম্যাক্সিমাম মানুষ আসে জিমে, যে ভাই যদি সে একজন পুরুষ হয়, সে বলে যে আমি যদি একটু মাস্কুলার হই, তাহলে আমার মনে হয় পুরুষত্বটা আরও বেশি ফুটে উঠবে। কিন্তু না, সে পুরুষ হবে যদি তার ফিজিক্যাল যে অ্যাক্টিভিটি আছে, তার যদি হার্ট, কিডনি, লিভার, তার ব্রেন যদি ঠিকঠাক মতো পরিশ্রম করতে পারে বা সঠিকভাবে কাজ করে, তাহলে সে ফিট। মাসেল আসে পরে, মাসেলটা কার জন্য জরুরি, যে ক্যারিয়ার চয়েস করেছে। মানে সে হয়তো একজন অ্যাথলেট হতে চাই, বা ফিটনেস ট্রেনার হতে চাই, বা কোনো একজন মডেল হতে চাই, সেক্ষেত্রে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা কাজে আসে। তো এটা আলাদা, ফিটনেসের একটা আলাদা দ্বিতীয় ভাগ। আরেকটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফিটনেস, মানে আপনার পকেটে এতটা টাকা আছে যেন আপনি আপনার ফিটনেসকে লাইফ টাইম মেনটেন করতে পারেন, তাছাড়া আপনার ফিটনেসের কোনো ভ্যালু নাই। আমি অসংখ্য মানুষকে বলি যে তোমরা যে এই যে দেখো যে তুমি কিছুদিন পর কোনো একটা জবে যাবা বা বিয়েই করবা, ধরো কথার কথা, তুমি এখন জিমে 3 থেকে 4 ঘন্টা ব্যয় করো। অনেকে আছে কিন্তু নতুন নতুন জিমে ভর্তি হলে সে 3 থেকে 4 ঘন্টা ব্যয় করে। তাকে আমরা বুঝাই যে তুমি 3 থেকে 4 ঘন্টা জিমে ব্যয় করছো, তোমার ফিউচার প্ল্যান কি? সে বলে যে ভাই আমি হয়তো ডক্টর হবো, বা আমি ইঞ্জিনিয়ার হবো, বা আমি একজন বিজনেস করবো।
আমি খুব কম মানুষ দেখেছি যে বলেছে আমাকে সরাসরি যে ভাই আমি ফিটনেস ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করবো, যদিও এটা করে না, কিন্তু স্বাভাবিক বিষয়, কারণ ফিটনেস ইন্ডাস্ট্রিতে টাকা কম, মানে আছে কয়েকজন খুব বেশি টাকা কামায়, কিন্তু ওই পর্যায়ে পৌঁছাতে কিন্তু অনেক কঠিন, বুঝছেন? তো এখানে ব্যাপারটা কি যে কেউ কিন্তু ক্যারিয়ার চয়েস করে না, কিন্তু সে 3-4 ঘন্টা জিমে ব্যয় করছে, তখন কি করছে যে তার যে বেসিক ক্যারিয়ার যেটাতে সে ক্যারিয়ার চয়েস করবে ভবিষ্যতে, সেখানে সে পিছিয়ে পড়ছে, মানে সেখানে তো তার স্কিল বিল্ড হচ্ছে না, যেহেতু সে জিমে ব্যয় করছে সময়। তো তার কি পকেট তো এক না এক সময় ফাঁকা হবেই, বা ডিমান্ড তো বাড়বে, সে হয়তো বা বিয়ে করবে কিছুদিন পর, বা তার হয়তো বা সন্তান হবে, তখন সে কি করবে যে ডিমান্ড পূরণ করার জন্য জিম ছেড়ে দেবে, ফিটনেস ছেড়ে দেবে, তখন আপনার ফিটনেস কোথায় গেল? আমি এটাই বলি যে এমনভাবে কাজ করতে হবে যেন লং টাইম ফিটনেস থাকে। তো এই 3টা দিক দিয়ে যখন আপনি ফিট হবেন, আপনার পকেটে টাকা আছে, আপনার কোনো অসুখ নাই, ধরেন আপনার কোনো ওষুধ খাওয়া লাগে না, প্লাস হচ্ছে আপনার রাগ জেদ আপনি কন্ট্রোল করতে পারেন, তখন আপনি হবেন প্রপারলি একটা সাকসেসফুল মানুষ। তাছাড়া ফিটনেসের কোনো ভ্যালু নাই, যতই মাসল থাকুক। আমারই যদি এখন পকেটে টাকা না থাকে, আমি 2 দিন মানে কয়েকদিন ব্যায়াম না করে চিন্তা করবো কীভাবে টাকা কামানো যায়। কিন্তু আমরা এমনভাবে সিস্টেম বিল্ড করেছি, আমার টিম এমনভাবে সিস্টেম বিল্ড করেছে যে আমি কাজ না করলেও যেন আমার আর্ন হয়, সেটাকে হচ্ছে প্যাসিভ ইনকাম বলে অনেকে, বিজনেসের পরিভাষায় বা ইনকামের অর্থনীতির পরিভাষায়, এটা আলাদা বিষয়। তো এটা হচ্ছে মূলত বিষয়টা কি, কনফিডেন্স যদি গ্রো করতে চায় কেউ, আর কেউ যদি চায় যে তার পুরুষত্ব প্রকাশ করবে বা পুরুষত্ব বাড়াবে, তার হয়তো একটা অ্যাকসেপ্ট, মানে তার কী বলবো, তার গ্রহণযোগ্যতা বাড়াবে মানুষের কাছে, তার ওয়াইফের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়াবে, সেক্ষেত্রে তার মেন্টাল ফিটনেস লাগবে। অর্থাৎ তার ওয়াইফের সাথে তার ঝগড়া হচ্ছে বা কোনো কিছু নিয়ে রাগারাগি হচ্ছে, সেক্ষেত্রে সে কীভাবে হ্যান্ডেল করছে বিষয়গুলো, সে হচ্ছে মানে ব্যাপারটা কি এমন যে ছোট একটা বিষয়ে ডিভোর্স পর্যন্ত চলে যাচ্ছে, বা ছোট একটা বিষয়ে সে পরকীয়া করা শুরু করেছে, নাকি সে তার ওয়াইফের সাথেই বাইরে আলোচনা না করে, বাইরে বের না করে সমস্যাটা ফেস করছে, তার ওয়াইফের সাথে বসছে যে আচ্ছা তোমার সাথে আমার এই প্রবলেম, আমরা দুজন মিলে মানে এটা সলিউশন বের করি। এটা গেল তার মেন্টাল ফিটনেস। তার ফিজিক্যাল ফিটনেস হলো সে তার মানে সেক্সুয়াল চাহিদা পূরণ করতে পারছে কিনা তার পার্টনারের, মানে নিজের তো পূরণ করবে, প্লাস তার পার্টনারে পূরণ করতে পারছে কিনা, নাকি সে হচ্ছে পর্ন এডিক্টেড অথবা আরেক জায়গায় পরকীয়া করছে। এটা কিন্তু গেল ফিজিক্যাল ফিটনেস। যদি আপনি পুরুষত্বের কথা বলেন, তখন ফিজিক্যাল ফিটনেস কিন্তু এই জায়গায় আসছে যে আপনি সেক্সুয়াল মানে চাহিদা পূরণ করতে পারছেন কিনা আপনার মানে পার্টনারের। আর তৃতীয় হচ্ছে আপনার পার্টনারের যে ডিমান্ডগুলো আছে, বা আপনার সন্তানের বা আপনার ফ্যামিলির যে ফাইন্যান্সিয়াল ডিমান্ডগুলো আছে, সেগুলো আপনি পূরণ করতে পারছেন কিনা বা ইয়ে করতে পারছেন। ফিজিক্যাল ফিটনেসের ভাই আমি আপনার সাথে জাস্ট একটা পয়েন্ট ইনক্লুড করবো, যে এখন আমরা যেটা দেখতেছি যে একটা পুরুষ সে 40 বছরই মনে করে আমার এক পা কবরে, তার কিন্তু কোনো পা কবরে নাই, ফ্লোরেই আছে বা বিছানায় আছে, কিন্তু সে আগেই প্রি ডায়াবেটিক, আগেই তার মানে 10টা হেলথ কন্ডিশন, আগেই সে ওভারওয়েট, আগেই তার মনে করেন যে স্কিনের অবস্থা ভয়ঙ্কর, আগে অলরেডি তার মানে অর্থাৎ যত রকম স্বাস্থ্য সমস্যা আছে, অর্থাৎ সে খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাচ্ছে। হ্যাঁ, সে মারা যাওয়ার আগে অনেকবার মারা যাচ্ছে। এই জায়গাটাও কিন্তু একটা অনেক বড় ক্রাইসিস। আপনি যে বললেন না যে এখানে যখন আমরা বলছি যে শারীরিক সুস্থতা, সেখানে একটা তো ডেফিনেটলি আমাদের বৈবাহিক জীবন, বাট তার পাশাপাশি কিন্তু তার নিজের জন্য তাকে যখন কেউ দেখতেছে, তার কাছে মানে সে কিন্তু অনেক তাড়াতাড়ি আসলে জেনুইনলি দুর্বল হয়ে যাচ্ছে। কিন্তু এবং এটাকে সে মনে করে নিয়তি, আল্লাহর ইচ্ছা, সেটা তো একটা আছেই, কিন্তু আমাদের যা করণীয় ছিল সেই কাজগুলো তো আমরা করতেছি না। দেখেন, একজন সাকসেসফুল ব্যক্তিকে কিন্তু এটা ফরজ যে তাকে সুস্থ থাকতে হবে। কারণ কি, যখন দেখেন আপনার কাছে অনেক টাকা আছে, অর্থ সম্পদ আছে, কিন্তু আপনি সুস্থ না, তখন আপনার অর্থ সম্পদ কিন্তু অন্যের উপকারে ব্যয় হবে না, আপনি নিজেকে সুস্থ করার পেছনে ব্যয় করে দিবেন। আপনি জানলে অবাক হবেন, আমি কিছুদিন আগে রিসার্চ পেপার পড়ছিলাম আপনার সাথে পডকাস্টে আসার আগেই এই বিষয়গুলো নিয়ে, যে 2020 সালের পরে 24-এর মাঝামাঝি একটা রিসার্চ বের করা হয়েছে, যেখানে বাংলাদেশে প্রায় 1,31,00,000 ডায়াবেটিক পেশেন্ট আছে। বুঝতে পেরেছেন? তো 1,31,00,000 বাংলাদেশের মতো একটা ছোট দেশে, যেটা পুরো দুনিয়াতে 8ম পজিশন। রিজনটা কি বলেন তো? বাংলাদেশে কার্বোহাইড্রেট বেশি খাওয়া। আমরা মনে করি ভাত খেলে বেশি সুস্থ থাকবো, শরীরের শক্তি কমে গেছে তুমি ভাত খাও, বা তোমার খিদা লেগেছে তুমি ভাত খাও, নাস্তাতে তুমি ভাত খাও, মানে সব জায়গায় আমরা কার্বোহাইড্রেট খাই, যার কারণে আমাদের বডি ওই গ্লুকোজটাকে ইউটিলাইজই করতে পারে না। হ্যাঁ, একটা সময় ছিল যখন আজ থেকে ধরেন 50 বছর 60 বছর আগে, তখন 60-70% মানুষ কৃষিকাজই করতো। যারা অফিস জব করতো তারাও সাইকেল চালিয়ে যেত, কিন্তু আমাদের বাবা বলেন বা দাদারা বলেন যারা অফিস জব করেছে তারাও কিন্তু সাইকেল চালাতো, অথবা কিছু দূর পথ হেঁটে যেত, কিছু নৌকা পাড়ি দিতে হতো, মানে অনেকটা মানে তাদের মাসলগুলো ইউটিলাইজ করতো সেই গ্লুকোজগুলো। তো তখন তারা ভাত রুটি খেলেও সমস্যা হতো না। বর্তমান যুগে এসে যেটা প্রবলেম হয়ে গেছে, যে আমরা ছোটোবেলা থেকে আমরা বিকালবেলা খেলা পর্যন্ত বন্ধ করে দিয়েছি, বিকালে তুমি কোচিং করো। তো সেইখানেই কিন্তু আমাদের মানে পুরুষত্ব কমে যাওয়ার প্রথম ইয়েটাই শুরু হলো আমাদের চাইল্ডহুড থেকে। মানে যেই বয়সে আমাদের গ্রোথ হয়, একটা ছেলে মানুষের ধরেন 12 বছর বয়স বা 15 বছর বয়স, ওই বয়সে আমরা বিকেলবেলা কী করছি,
কোচিং সেন্টারে দিয়ে দিচ্ছি, প্রাইভেট সেন্টারে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বিকেলবেলা, বিশেষ করে সন্ধ্যার আগে, বিকেল থেকে জোহরের পর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত এই টাইমটুকুটা আমি পড়াশোনা পছন্দ করি না। আমি চাই যে এই টাইমটুকুটা মানুষ ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকুক, এমন একটা কাজ করুক যেন তার শারীরিক বিকাশ ঘটে। তো আমরা ছোটোবেলাতে তাদেরকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে কী হচ্ছে যে সে তো বাইরে যাচ্ছে না, তো বাসায় সে হচ্ছে কোনো একটা উপায় খুঁজে বের করছে এনজয়মেন্টে, যেমন ভিডিও গেমস খেলা। তো ভিডিও গেমসে তো আপনার শারীরিক সুস্থতা আসছে না। আপনি একে তো আপনি সারাদিন স্কুলে থাকেন, সারাদিন প্রাইভেট পড়ছেন, তারপরে হচ্ছে আপনি কোচিং করছেন, আবার বাসাতে টিউশন থাকে, আবার বাসাতে আপনি ভিডিও গেমস খেলছেন, তাহলে আপনার শারীরিক সুস্থতা আসছে কোথায় থেকে? আবার হচ্ছে আপনার দেখেন যে ফ্ল্যাটগুলো এখন সাইজ ছোট, আপনি যে বাসাতে একটু হাঁটাহাঁটি করবেন সেটাও করে না অনেকে। বাসাতে আরামদায়ক সোফা আছে, এসি আছে, আমরা বড় হচ্ছে নেটফ্লিক্সে টিভি অন করে দিয়ে বসে যাচ্ছি। তো আমরা কোনো রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যেই থাকছি না, যার কারণে ডায়াবেটিসের সংখ্যা আরও দিন দিন বাড়ছে। আর এই প্রসেসটা শুরু হয় অল্প বয়স থেকে। এটা হয় হচ্ছে ভুল প্যারেন্টিংয়ের কারণে, অনেকটা দায়ী করবো আমি এখানে। কারণ কি, ধরেন যে বয়সটাতে আমরা মানে অনেক বেশি টেস্টোস্টেরন বিল্ড হওয়ার বয়স, মানে ছেলেদের ক্ষেত্রে 16 বছর বয়স থেকে টেস্টোস্টেরন হরমোন বিল্ড হতে শুরু করে। 16 বছর বয়সে হঠাৎ করে একটা পুরুষ মানুষের শরীরে, মানে সে যদি ছেলে হয়, কিশোরের শরীরে টেস্টোস্টেরন চলে আসে, যার কারণে তাদের রাগ জেদ বেশি হয়, কন্ট্রোল করতে পারে না, বুঝতে পেরেছেন? এই কারণে দেখবেন 16 বছর বা 18 বছর বয়সের আগে কোনো একটা বাচ্চাকে আপনি সঠিক কথা যদি বলেন, তারপরে সে রাগ করবে। সে কিন্তু তার নিজের প্যারেন্টকেও ঘৃণা করে অনেক সময়, যে আমার বাবা মা বেশি শাসন করছে আমাকে। তো এইটার রিজনটা হলো এই টেস্টোস্টেরন হরমোন। তো এই জিনিসটা কি, তখন যদি আমরা তাদেরকে কোনো একটা স্পোর্টসের সাথে তাদেরকে সম্পৃক্ত করতে পারি বা যুক্ত করতে পারি, সেটা যে কোনো ধরনের স্পোর্টস হোক, তখন কি হবে, তাদের টেস্টোস্টেরনটা তাদের শরীরেই ইউটিলাইজ করবে, তাদের ব্রেন আর তখন সেটা ব্রেনের উপরে চড়াও হবে না, মানে তাদের রাগ যেটা কন্ট্রোলে আসা শুরু করবে। তারা হয়তো বা টেস্টোস্টেরন বেশি, সে দেখাবে যে আমি স্পোর্টস আরও ভালো করবো, আমি হচ্ছে ক্রিকেট আরও ভালো করবো, আমি আরেকটু জোরে বল করার চেষ্টা করবো, আমি আরেকটু জোরে ফুটবলে কিক করার চেষ্টা করবো। মানে মূলত সে যখন ফিজিক্যাল একটা স্পোর্টসের ভিতরে আছে, তখন সে চেষ্টা করবে যে স্পোর্টসে আরও ইমপ্রুভ করা, মানে তার টেস্টোস্টেরন হরমোন পজিটিভলি ইউটিলাইজ করছে তার শরীর। আর এখন যেটা হয়ে গেছে যে আমরা কি করছি, যে যেহেতু আমরা ফিজিক্যাল এর ভিতরে নাই, অ্যাক্টিভিটির ভিতরে নাই, তখন যে বিষয়টা চলে আসছে সেটা হচ্ছে মাস্টারবেশন। তো এখন কি করবে, সেই অতিরিক্ত টেস্টোস্টেরন হরমোনের কারণে মানুষের রাগ যে ইমোশন কন্ট্রোল করতে পারছে না, তো মাস্টারবেশনটা বেশি বেড়ে গেছে। এটা হচ্ছে প্যারেন্টিং থেকে শুরু হয়। মানে আমরা মনে করি এই জায়গাটা একটা খুব বড় একটা প্রশ্ন। আমরা যদি ফিটনেসটাকে একটু সাইডে রেখে প্রশ্নটা আমি করতে চাই, এবং এটা আলো করছি যে বাবা মারা চিন্তা করে না যে আমি একটা পুরুষ বড় করতেছি। হ্যাঁ, তারা মনে করে যে আমি আমার এমন একটা মানুষকে বড় করতেছি যার কাজ হচ্ছে গিয়ে ভালো রেজাল্ট করা এবং কথা শোনা। এইটাই, সে ভালো রেজাল্ট করবে আর কথা শুনবে, এটাই হলো গিয়ে একটা ভালো ছেলে। কিন্তু এই ছেলেটা যে একদিন কারো স্ত্রী হবে, অর্থাৎ একটা মেয়ের দায়িত্ব নিবে, একটা সন্তানের দায়িত্ব নিবে, সমাজের দায়িত্ব নিবে, ওই জিনিসটা কিন্তু নাই। ওইটা করতে গেলে তার কি লাগবে? আচ্ছা, তার চরিত্র কেমন, তার সাহস কেমন, তার আত্মবিশ্বাস কেমন, তার দায়িত্ববোধ কেমন, এই জিনিসগুলো কিন্তু আমাদের প্যারেন্টিংয়ে আসলে নাই। তখন যদি থাকতো তাহলে ছেলেটাকে সে স্পোর্টসে দিত, ফিটনেস নিয়ে চিন্তা করতো, ব্যবহার নিয়ে চিন্তা করতো, তার ইন্টারপার্সোনাল তার যে সোশ্যাল স্কিল সেটা নিয়ে, লাইফ স্কিল সেগুলো নিয়ে চিন্তা করতো। তো এইটার প্রভাবটা আপনি সমাজে কিভাবে দেখেন? এইটাই তো টোটালি দেখেন যে একজন মানুষ ধরেন যখন তার আত্মবিশ্বাসই কমে গেল, সে ছোটোবেলা থেকে স্পোর্টসে যায়নি, বিভিন্ন মানুষের সাথে মেশেনি, তো সে কী করবে, যখন তার মানে শারীরিক শক্তিও যখন তার কম, সে হয়তো বা কোনো একদিন দেখবেন যে শারীরিক পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে পারে, হঠাৎ করে হয়তো বা সে দেখবে যে অল্পতে হাঁপিয়ে যাচ্ছে, তখন তার আত্মবিশ্বাস কমে যাবে। যখন মানুষের আত্মবিশ্বাস কখন কমে, যখন মানুষের বিশ্বাসটা ভেঙে যায়, যখন আপনি বিলিভ করেন যে আপনি হয়তো বা ফিট, হঠাৎ করে একটা কাজ করতে গিয়ে আপনি ফিল করলেন যে আমি তো অনেক সেরকম ফিট না, আমার বয়স অনুযায়ী তো আমি দ্রুত হাঁপিয়ে যাই, আমি হয়তো বা 4 তলা বা 3 তলা সিঁড়িতে উঠলেই অনেকক্ষণ ধরে বসে বসে হাঁপায়, তখন কিন্তু মানুষের আত্মবিশ্বাস কমে যায়। মানে যখন আপনার বিশ্বাস ভাঙবে নিজের উপরে, তখন আত্মবিশ্বাস কমে যায়। যখন আপনি স্পোর্টসে যাবেন, তখন আপনি কী হবে, যখন আপনি রেগুলার বেসিসে, আপনি ধরেন প্রথম দিন জোরে দৌড়াতে পারবেন না, হয়তো বা আপনি 100 মিটার দৌড়াবেন, 1 মিনিট সময় লাগবে, কিন্তু 1 মাস ট্রেনিং করার পর দেখবেন আপনি 100 মিনিট 10 সেকেন্ডে পার করে ফেলছেন, তখন আপনার আত্মবিশ্বাস অনেক দ্রুত বাড়বে। আর যেটা আত্মবিশ্বাস বাড়লে টেস্টোস্টেরন হরমোনও গ্রো হয়, বুঝছেন? তো এই ব্যাপারটা কি, আত্মবিশ্বাসের সাথে তো তার পুরো ক্যারিয়ারটা যুক্ত। ফিউচারে সে কী করবে সেটা তো পুরো, যেমন আপনি একটা রিস্ক নিতে পারবেন না, আপনার হয়তো বা মনে হবে যে আপনার কাছে একটা অপরচুনিটি আসছে যেখানে আপনি ইনভেস্ট করলে হয়তো বা লাভবান হতে পারেন, কিন্তু আপনি লাভবান হওয়ার তুলনায় লস করা নিয়ে বেশি ভয় করেন। মানে আপনি বিজনেসে ইনভেস্টই করতে পারবেন না কখনো, অথবা আপনি হয়তো বা জব করেন, আপনার হাতে হয়তো বা ইনাফ টাকা আছে, কিন্তু আপনি জানেন না কোথায় ইনভেস্ট করতে হয়, আপনি নিজে জানেন না বলে আপনি এমন একজনকে ধরেছেন যে সেটা হয়তো বা তার মাইন্ডে আছে, আপনার মাইন্ডে নাই, আপনার টাকাটা তখন হয়তো বা ওয়েস্ট হয়ে যেতে পারে, বা আপনার সাকসেস তার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। যেটা অনেকেই করে, যে অনেকে এসে বলে ভাই আমার কাছে তো অনেক টাকা আছে কিন্তু বিজনেস আইডিয়া নাই,
বা আমি বুঝিও না কোনো ব্যবসা, তুমি এটা কাজে লাগাও। কিন্তু যে কোনো ব্যবসা আপনি যদি ইনভেস্ট করেন সেটার প্রতি মানে টুকটাক একটু আপনার ধারণা থাকা উচিত। আপনাকে এক্সপার্ট হতে হবে না, কিন্তু ধারণা থাকা উচিত যে আপনি যেখানে টাকা লাগালেন সেটা কিভাবে আসবে আপনার কাছে। এটাও মানুষ করতে পারে না, কারণ কি হয়, সে অলস হতে শুরু করে। বডি যখন অলস হবে ব্রেনও অলস হবে, ব্রেনও ভাববে যে আমার এত পরিশ্রম করে লাভ কি, কারণ এই তো তার শরীরকে কাজে লাগায় না। তখন হচ্ছে ব্রেনও অলস হবে, আপনি বড় চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন খেয়ে পড়ে বাঁচলেই হলো। এখন দেখেন যে যার 1000 কোটি টাকা আছে, অনেকে বলে যে যার টাকা আছে সে আরও বেশি চায়। এখন দেখেন যে এটা যদি পজিটিভ সেন্সে দেখি, যে যার ধরনের অনেক টাকা আছে সে যদি তার ব্যবসাকে আরও বড় করে, তখন কী হবে, সেখানে আরও জব অপরচুনিটি তৈরি হবে। যেমন আমি বিশেষ করি একজন 1000 কোটি টাকার মালিক কখনো 100 কোটি টাকার উপরে ব্যবহারই করতে পারে না, তার 900 কোটি টাকা কিন্তু অকেজেও পড়ে থাকে। মানে তার ব্যবসা বড় হয়, সেই ব্যবসাতে অনেকে ইউটিলাইজ করে, সেটার উপরে প্রোডাকশন হয়, মানুষ কাজ করে, বেতন পায়। সে হয়তো বা 100 কোটি টাকার উপরে কিন্তু ব্যবহার করতে পারে না। যেমন আমার যত টাকা আছে আমি হয়তো বা 90%ই ব্যবহার করতে পারি না, কিন্তু আমি কি, এটা একটা পাওয়ার দেয় আপনাকে, কনফিডেন্স দেয়, সেটা পরের বিষয়। কিন্তু টাকা যদি ভালো মানুষের কাছে বেড়ে যায় আর সেই মানুষটা যদি সুস্থ থাকে, তাহলে সমাজে অনেক বড় পজিটিভ চেঞ্জেস আসে। যেমন আমার কাছে মনে হবে যে আমি আবার রিস্ক নিব, কারণ আমি যদি রিস্ক নিই, আমার একটা যদি ফেলিয়ার হয় কোনো একটা স্টার্ট আপ, তাহলে কি হবে যে আমি তো ধ্বংস হয়ে যাব না। তো এই সেন্সটা, এই কনফিডেন্সটা মানুষের টেস্টোস্টেরনের সাথেও, একটা পুরুষ মানুষের শরীরে কিন্তু টেস্টোস্টেরনের সাথে এটা রিলেটেড। আপনার টেস্টোস্টেরন লেভেল যখন, আপনার সেক্সুয়াল হরমোন যখন আপনার বডিতে ঠিকঠাক থাকবে, টেস্টোস্টেরন তো কনফিডেন্সের হরমোনও। আপনি যদি গুগলে সার্চ দেন, রিসার্চ পেপারে সার্চ দেন, কনফিডেন্স পুরোপুরি টেস্টোস্টেরনের সাথে রিলেটেড। যদি ছেলেদের কথা বলি, মেয়েদের ক্ষেত্রে অ্যাস্ট্রোজেনের সাথে রিলেটেড। মেয়েরা কনফিডেন্স কীভাবে পায়, যখন সে হচ্ছে তার ধরেন ফ্যাটি লিভার নাই, সে হয়তো বা ইজিলি কনসিভ করছে, তার হয়তো বা মাসিক ঠিকঠাক মতো হয়, তখন কিন্তু একটা মেয়ে মানুষের আপনার কনফিডেন্স বাড়ে। একটা মেয়ে মানুষের কনফিডেন্স বাড়ে যদি তার মাসিক ঠিকঠাক মতো হয়, যদি তার হচ্ছে মানে কি বলবো, যে অন্যান্য শারীরিক সমস্যা না থাকে, তাহলে ওই একটা মেয়ে মানুষেরও কনফিডেন্স বাড়ে। ঠিক তেমনভাবে একটা ছেলে মানুষেরও যখন অন্যান্য কোনো সমস্যা নাই, তার ডায়াবেটিস নাই, হার্টের রোগ নাই, তার সে সেক্সুয়ালি অনেক স্ট্রং, বা তার সে হয়তো ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে আছে, সে শারীরিক পরিশ্রম ভালো মতো করতে পারে, তখন কনফিডেন্স গ্রো হয়। তো এটা হচ্ছে ব্যাপার, যে আপনার কনফিডেন্স, আপনি ফিউচার লাইফে কী করবেন, বিজনেসে কেমন করবেন, সব কিছু আপনার সেক্সুয়াল হরমোন এবং এই টেস্টোস্টেরন হরমোনের উপর ডিপেন্ড করছে। এটা আমরা মানে ব্রডলি চিন্তা করি না, আমরা জাস্ট চিন্তা করি যে টেস্টোস্টেরন কি, এই সেক্সুয়াল হরমোন, এই সেক্স, এগুলো তো খারাপ কথা, বা এগুলো আমরা ভাবিও না, এগুলো তো যারা বডি বানাবে তাদের দরকার, কিন্তু বডির সাথে স্বাদ নাই। বডি পুরো হাইপারট্রফি, মাসেল বিল্ডিং পুরো হাইপারট্রফির কনসেপ্ট। সেটা যারা মোটামুটি যারা হার্টের রোগী আছে তারা বুঝে যে হাইপারট্রফি কীভাবে কাজ করে। আপনি যখনই এমন একটা পরিশ্রম করবেন যেটা আগে কখনো করেনি, তখনই আপনার মাসেল বড় হবে। আমাদের হার্ট কীভাবে বড় হয়, আমাদের হার্ট যখন হচ্ছে, আমরা যখন অতিরিক্ত মোটা হয়ে যায়, আমাদের হার্ট ধরেন যে 1000টা সেলের জন্য তৈরি হয়েছে ব্লাড পাম্প করার জন্য, আমি মোটা হয়ে 2000টা সেল হয়ে গেছে আমার শরীরে। এটা মানে করে বলছি আমি, মানে সেল কিন্তু, সেলের সংখ্যা কিন্তু বাড়ে না, মানে সেলের আকারটা বড় হয়। আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি। তো যখন হার্ট মনে করবে যে আগে আমাকে 1000টা সেলে ব্লাড পাম্প করতে হতো, এখন করতে হচ্ছে 2000টা, তাহলে আমি কি করবো, এখন আমি তাহলে একটু বড় হই। তখন হার্ট কি করে, বাইরেও বড় হয়, ভিতরে যে ব্লাড জমে সেই চেম্বারের আকারও বড় হয়। তো সেটাকে বলা হয় হাইপারট্রফি। তো চেম্বারের আকার বড় হওয়ার কারণে ব্লাড জমে না, হার্টের ভিতরে ব্লাড স্টোর করতে পারে না। মানে আমার যতটুকু, আমার ধরেন পা পর্যন্ত ব্লাড পৌঁছাতে যতটা ফোর্স দরকার, আমার হার্ট তত ফোর্স ক্রিয়েট করতে পারে না। তখন মানুষের হার্ট বড় হয়ে যায়, যেটাকে বলা হয় হাইপারট্রফি, আর যার কারণে কার্ডিয়াক অ্যারেস্ট হয়। মাসেলও কিন্তু সেম, মানে আমাদের হাত পায়ের মাসেল বলেন, আমাদের হচ্ছে যে কোনো অঙ্গের মাসেল, আমাদের হার্টও তো মাংসপিণ্ড একটা। তো আমাদের মানে হাত পায়ের মাসেলও যখন দেখে যে সেই ছেলেটা আগে 10 কেজি চাটতো, এখন সে 20 কেজি লিফট করছে, তাহলে তার পরের বার যেন 20 কেজি ইজিলি লিফট করতে পারে, তাই তার ওখানে মাসেলটা বাড়াতে হবে। এটা ব্রেন ফিল করে, তো তখন আপনার ওখানে মাসেল বাড়ে। সেমভাবে যখন আপনি পরিশ্রম করা ছেড়ে দিবেন, তখন আপনার ব্রেন ফিল করবে যে এর এত বেশি মাসেলের দরকার নাই, এর এত বেশি টেস্টোস্টেরনের দরকার নাই, এর এত বেশি সেক্সুয়াল হরমোনের দরকার নাই, কারণ কি, সে তো পরিশ্রমই করে না। তো এটাই হচ্ছে, তখন হাইপারট্রফি রিভার্স হবে, আপনার মাসেলও ছোট হবে, যার কারণে ব্যায়াম কিছুদিন মানুষ কন্টিনিউ করার পর ছেড়ে দিলে মানুষ আবার শ্রিঙ্ক হয়, মানে আস্তে আস্তে ছোট হয়ে যায় সাইজ। সেমভাবেই যখন আপনি কোনো একটা হেলদি হ্যাবিট বিল্ড করবেন, আপনি এক্সারসাইজ করছেন, হেলদি খাবার খাচ্ছেন, সুগার অ্যাভয়েড করছেন, তখন আপনার টেস্টোস্টেরন বিল্ড হবে, আপনার ব্রেন ফিল করবে যে এর তো বডিতে মানে পর্যাপ্ত, মানে ব্লাডে মানে যথেষ্ট, মানে কি বলবো, যে যতটুকু পরিমাণ ব্লাডে সুগার থাকা উচিত ততটুকু আছে, সে পরিশ্রমও করে। তো তার টেস্টোস্টেরন, তার প্রোডাকশন বাড়িয়ে দাও, মানে তার প্রোডাক্টিভিটি বাড়িয়ে দাও, তার হচ্ছে কি বলবো, যে ফার্টিলিটি রেট বাড়িয়ে দাও। এটা ব্রেন ফিল করবে, ব্রেন আপনাকে দিয়ে করাবে। যখন দেখবে যে না, সে তো অতিরিক্ত চিনি খাচ্ছে, এই অতিরিক্ত চিনিকে ট্যাকেল করার জন্য আমাকে এখন আর টেস্টোস্টেরন উৎপাদন করার আমার সময় নেই, আমাকে এখন ইনসুলিন তৈরি করতে হবে, তখন সেটা কমে যাবে, মানে টেস্টোস্টেরন প্রোডাকশন কমে যাবে, ইনসুলিন বাড়ায় দিবে। এইভাবে হচ্ছে আমাদের ব্রেন আমাদের পুরো বডিকে কন্ট্রোল করে, যেটা লার্জার প্রসেসে মানুষ এটা বুঝতেই পারে না। আমরা সব কিছুই মনে করি যে এটা মনে হয় ফিটনেস, মনে হয় খালি মাসেল বাড়ানোর জন্য, কিন্তু না, ব্যাপারটা ফিটনেস পুরোপুরি একটা ইকোসিস্টেম, মানে এটার সাথে পুরো আপনার একটা দেশের অর্থনীতি ডিপেন্ড করছে, মানে যদি লার্জলি চিন্তা করি।
কারণ পুরুষের কর্মদক্ষতা, পুরুষের আত্মবিশ্বাসের সাথে তার কর্মদক্ষতা, কালেকটিভ পুরুষের কর্মদক্ষতার সাথে পুরো দেশের ইকোনমি নির্ভর করছে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, ইউএসএর অনেকগুলো স্টাডিতে দেখা গেছে যে মোটামুটি এক জেনারেশনের মধ্যে বিবাহিত পুরুষদের অথবা ওভারঅল মানে অ্যাডাল্ট পুরুষদের যৌন সম্পর্কে যাওয়া অনেক কমে গেছে, সিগনিফিকেন্টলি ড্রপ করছে। তো এবং এর একটা স্টাডি আমি ডিসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, যে কেউ যদি চেক করতে চায়, এবং এটা মাল্টিপল রিসার্চ থেকে এটা দেখা গেছে, আমি জাস্ট একটা রিসার্চ দিচ্ছি। এবং আমি শিওর যেটা যদি বাংলাদেশের জন্য স্টাডিটা করা হয় স্টাডিটা সিমিলার আসবে। তো এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ওবিসিটি বাড়তেছে একদিকে, যেমন চিনি খাওয়া বাড়তেছে, আবার আরেকদিকে কিন্তু এটাও সত্যি যে এর সাথে ছেলেদের আত্মবিশ্বাস কমতেছে, ছেলেদের পর্ন অ্যাডিকশন বাড়তেছে, এবং ছেলেদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমতেছে। কারণ আমাদের যদি দেখি যে আমাদের এখন স্বাস্থ্যসেবা অনেক উন্নত হওয়া সত্ত্বেও পুরুষদের কিন্তু গড় আয়ু মেয়েদের থেকে প্রায় সব দেশেই কম, প্রায় সব দেশেই কম। এটাও কিন্তু একটা ইন্ডিকেটর, যেটা ইন্ডিকেট করে যে পৌরুষত্ব কমে যাওয়ার সাথে ওভারঅল পুরো পৃথিবী সাফার করতেছে। এখানে একটা জিনিস আমি বলবো যে আমি ওই মনস্তাত্ত্বিক দিকটা, যে বিবাহিত পুরুষদের ক্ষেত্রে যে এখন তো আমরা প্রচুর ডিভোর্সের কথা শুনি, প্রচুর পরকীয়ার কথা শুনি, বা হচ্ছে, মানে শুধু শুনি না, অ্যাকচুয়ালি হচ্ছে। এখানে একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে স্বামীদের মনস্তাত্ত্বিক গড়নে একটা ব্যাপার শুধুমাত্র আসে, সেটা হচ্ছে যে ও নারীবাদ আসছে, মেয়েরা এখন অফিস করে এই জন্য সংসার ভেঙে যাচ্ছে ইত্যাদি। নারীবাদের ডেফিনেটলি একটা বাস্তবতা আছে, সেটার মধ্যে কতটুকু সঠিক কতটুকু ঠিক এটা নিয়ে আমরা অনেক পডকাস্ট অলরেডি করছি, সামনে হয়তো করব। কিন্তু আজকের আলোচনা আমি যেটা আসতে চাই আপনার সাথে, পুরুষদের যে মানে দায়িত্ব জ্ঞানহীনতা এবং আত্মবিশ্বাসের অভাব, সেটা বিবাহিত সম্পর্কের সংসারে কি পরিমাণ ক্ষতি করে। প্রচুর পরিমাণে পুরুষ দেখা যায় সে তার নিজের সমস্যাটাকে দেখে না, সংসার জীবন কেমন চলতেছে, কিছুই কিন্তু চলতেছে না। সারা বউয়ের সাথে হয় কথাই হয় না, এবং কথা হইতে গেলে ঝগড়া হয়। অলরেডি বিছানা আলাদা বা বিছানা আলাদা হওয়ার মতো অবস্থা, দুইজন দুই দিকে ঘুমায়, এবং স্বামী অলরেডি হয় পরকীয়া করতেছে কিন্তু বউয়ের সাথে সমস্যার সমাধান করতেছে না, শুধু স্কেপ করতেছে, কোনো ডিসকাশনেও বসে না। কারণ ডিসকাশনে বসে কি হবে, কিন্তু সে কিন্তু অর্থাৎ বেসিক্যালি সে ডিভোর্সও দেয় না, সমস্যাও সমাধান করে না, সংসারও ঠিক করে না, আবার অন্য কোনো মেয়ের সাথে জীবন শুরু করার সাহসও তার নাই, মানে বেড়াচেরা অবস্থা। কিন্তু ওই সহজে দোষ হচ্ছে নারীবাদের। কিন্তু নারীবাদের দোষ আছে কি নাই সেই ডিসকাশন অন্য পডকাস্টে অলরেডি আমরা করছি, সামনেও করলাম। সেটাতে আমি নারীবাদের পক্ষে বলবো, এখানে বলতেছি না, বিপক্ষে বলছি না, বাট আমি বলছি পুরুষদের যে অস্বাভাবিক দায়িত্বজ্ঞান এবং আত্মবিশ্বাসের অভাব, এটা কিন্তু সংসারগুলোকে ভেঙে ফেলতেছে। এবং যেটা তৈরি করতেছে সেটা হচ্ছে কি, এর সাথেই খারাপ বাবা, যে বাবারা ছেলেদের যে কারণ বাবারা স্বাভাবিকভাবে কি হয়, ছেলে মেয়েদের রোল মডেল, তাই না? তো ওই রোল মডেলের অবস্থা কিন্তু 13টা। আমাদের টিনেজারদের রোল মডেল হিসেবে যে বাবারা আছে, সেই বাবারা হয় অনুপস্থিত অথবা এমনভাবে উপস্থিত যেটা কোনো ভালো রোল মডেল না। এই বাস্তবতাটাকে আপনি আপনার অভিজ্ঞতায় কিভাবে দেখেন? আমি মনে করি যে মানুষ মনে করে যে লাইফ হলো এক্সট্রিম, হয় সবকিছু খুব ভালো হবে অথবা সবকিছু খুবই খারাপ হবে। মানে যাকে আমি পছন্দ করি তা সব ভালো, যাকে পছন্দ করি না তার সবই খারাপ। মানে একটা দোষ পেলে আমরা মনে করি এটা এর থেকে মনে ভালো অপশন, বাকি সবাই ভালো। লাইফ কিন্তু এক্সট্রিম না, মানে অনেকে মানে 4 অগাস্ট দেশের সব খারাপ ছিল, 6 অগাস্ট দেশের সব ভালো হয়েছে। ব্যাপারটা প্রত্যেকে এটাই মনে করে যে আমি যে পার্টনারের সাথে আছি তার সাথে ধরেন আমার কিছু একটা ভালো চলছে, ভালো সুসম্পর্ক চলছে, আমার মনে হয় যে সেই দুনিয়ার বেস্ট। যখন কিছু একটা খারাপ চলছে, হয়তো বা কোনো একটা কারণে আমার তার সাথে কোনো সমস্যা হলো, আমরা মনে করি যে এর থেকে মনে হয় খারাপ মানুষ আর কেউ নাই। এটা লাইফের বিভিন্ন ডিসিশনও আমরা এইভাবেই নিই। আমরা কিন্তু ভুলে যাই যে লাইফ কিন্তু মানে একটা যদি স্কেল ধরি, আপনি কোনো ডিসিশন মানে একটা যদি আপনি স্কেল ধরেন আর ধরেন যে একটা মানুষকে পরিমাপ করবেন, আপনি যদি একটা চোর বাটপারকেও ধরেন এক জায়গায়, আর একটা যদি খুব মানে ভদ্র সাধু একটা লোককেও ধরেন, দেখবেন দুইজনের ভিতরে চোর বাটপারের কাছে দেখবেন একটা ভালো গুণ আছে, কোনো না কোনো ভালো গুণ আছে যেটা এই সাধু বাবা বা হচ্ছে একটা ভদ্র মানুষের কাছে নাই। হয়তোবা এই চোর বাটপার হলেও তার মাকে প্রচণ্ড ভালোবাসে, এই হয়তোবা পরহেজগার হলেও তার বাবা মাকে রেসপেক্ট করে না, বাবা মাকে গালিগালাজ করে, এরকম বহু মানুষ তো মেশানো থাকে। এটা তো আমরা কি করি যে ওই নেগেটিভ জিনিসগুলোকে তো আমরা বেশি, আমরা দেখবেন যে নিউজও দেখি যেগুলো নেগেটিভ হেডলাইন, সেগুলো আমরা মনে করি যে এটা মনে বেশি আকর্ষণীয় লাগছে। পজিটিভ হেডলাইন আমরা খুব একটা বেশি দেখি না, কিন্তু যদিও আমি পজিটিভ হেডলাইনগুলো ছাড়া নেগেটিভ হেডলাইন আমি ম্যাক্সিমাম টাইমে কিন্তু অ্যাভয়েড করি, কারণ এটা ব্রেনে একদিক দিয়ে ক্ষতিও করে। মানে আমার ভালো লাগে না নেগেটিভ খবর পড়তে। হ্যাঁ, যদি সেটা খুব মানে বড় কোনো ইস্যু না হয় তাহলে আমি নেগেটিভ খবর সহজে পড়ি না। এখন দেখেন যে আমরা সব এই নেগেটিভ জিনিসগুলোতে ফোকাস করি, আমাদের ব্রেনও নেগেটিভ জিনিসগুলো ফোকাস করে, এটাই হচ্ছে মেন প্রবলেম।
এখন আমরা কেন ঠিক করতে চাই না, কারণ আমরা মনে করি যে না, আমার এই ওয়াইফের সাথে মনে হয় আমার আর ঠিক করে কোনো লাভ হবে না, আমি যার সাথে আরেকজনের সাথে যার সাথে আমি পরকীয়া করছি তার সাথে মনে হয় আমি ভালো আছি, কিন্তু তাকে আমি যদি অ্যাকসেপ্ট করে নিই আর তাহলে এখানে ঝামেলা হবে, যার কারণে আমি হচ্ছে সোসাইটিতে আমার একটা বদনাম হবে। তো বদনামের কারণে সে ডিভোর্সও দিতে পারে না, কিন্তু সে যে বদনাম কুড়াচ্ছে এক না এক সময় তো সে যদি ধরা পড়ে যায় কোনো দিন, বা যদি কোনো দিন জানাজানি হয়, তখন তো সে কি হবে যে এমন একটা লজ্জা সিচুয়েশনে পড়বে যেটা হয়তো বা তার আরও বেশি বদনাম নিয়ে আসবে। কিন্তু সে যেহেতু বর্তমানে এনজয় করছে, আমরা কি করি যে ইমিডিয়েট চিন্তা করি। ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কি করা যায়, ব্যবসার ক্ষেত্রেও দেখা যায় যে ব্যবসা ভালো চলছে সেখানে সবাই হুড়মুড় করে সেখানে ইনভেস্ট করে, কিন্তু ফিউচারটা চিন্তা করে না, বুঝতে পারছি। আবার কোনো একটা বিজনেস খারাপ চলছে, আমরা মনে করি না এই বিজনেস করা যাবে না, কিন্তু ওখানে কি ফ্লজ আছে সেগুলো আমরা দেখি না। তো আমার কাছে মনে হয় যেটা, যে আমরা এক্সট্রিম মনে করি সব কিছুকে, হয় আমরা ভালো মনে করি না হয় খারাপ মনে করি, কিন্তু আমাদের সবার ভিতরে ভালো খারাপ সংমিশ্রণ আছে। আর যেটা হচ্ছে যে আপনার মনে করা যে হচ্ছে নারীরাই সব দোষের মূল, আমি আরেকজনের সাথে পরকীয়া করি এটা আমার ওয়াইফের কারণে, কারণ আমার ওয়াইফ হয়তো বা সেরকম হচ্ছে অ্যাট্রাক্টেড না, মানে অ্যাট্রাকটিভ না এখন আগের মতো, বা হচ্ছে যখন আমি কথা বলতে গেলে ঝগড়া, যখন আমি রিলেশনশিপে ছিলাম তখন খুব সুন্দর ছিল, সব কিছু সুন্দর, মানে আমরা ঘুরে বেড়াতাম, সব কিছু ভালো মতো হতো, বিভিন্ন জায়গায় ট্যুর দিতাম, রেস্টুরেন্টে বসতাম, আড্ডা হতো, কিন্তু এখন আর ওরকম হয় না। তো ওই অ্যাট্রাকশন আর কাজ করছে না এখন। এটা কাজ না করার প্রধান কারণ হলো যে আমরা হয়তো বা হচ্ছে আমাদের যে ক্যারিয়ার আছে, যে ক্যারিয়ারটা আমরা চয়েস করেছি, সেই ক্যারিয়ারেও আমরা হয়তো অত মনোযোগী না। কারণ আমি একটা জিনিস দেখেছি যে যখন আপনি ক্যারিয়ারে অনেক বেশি মনোযোগী হবেন, তখন আপনার আর অনেক বেশি মানুষ আপনার আর ভালো লাগবে না আশেপাশে, আপনার তখন কারোর সাথে চ্যাট করতেও ভালো লাগবে না। আপনার তখন মনে হবে যে না, আমার একটা ওয়াইফ আছে, আমি বাসায় যেয়ে তার সাথে দরকার হলে 2 ঘন্টা বসে গল্প করব, কিন্তু ফোনে আমি কারোর সাথে চ্যাট করবো, সেক্স চ্যাট করবো, বা হচ্ছে কি বলবো যে মানে অশ্লীল কথা বলবো, কাউকে পরকীয়া করবো, সময় নষ্ট করবে, এটা আপনার হবে না। তো মূলত মানুষ যারা একটু মানে ব্যস্ত কম থাকে, বা সে হয়তো মনে করছে যে সে লাইফে অনেক বেশি সাকসেস অ্যাচিভ করে ফেলেছে, তার আর কাজ করার কিছু নাই, তখন মানুষ হচ্ছে এই সব বিষয়গুলোতে জড়ায় বেশি। তখন তার ভিতরে মনে হয় যে ফ্রাস্ট্রেশন থেকেও অনেক সময় হতে পারে যে না, আমার কোনো কিছুই ভালো চলছে না, আমি এখন আমার ফ্যামিলির নিডও কমপ্লিট করতে পারছি না, এখন হচ্ছে আমার ওয়াইফ সবসময় আমার ঝগড়া লাগে, সবসময় ডিমান্ড করে, বাসায় গেলেই কোনো কিছু না কিছু নিয়ে। একটা বিশাল সংখ্যক পুরুষ ভাই কিন্তু আসলে দায়িত্ব নিতে চায় না। পর্ন দেখা বলেন, বা অথবা র্যান্ডম সেক্স চ্যাট বলেন, অথবা এই যে বিষয়গুলো এত বেড়ে গেছে, পুরুষরা কেন এটাতে ইনভলভ হয়? ইটস বিকজ সে জেনুইনলি, অথবা সে 4টা বিয়ে করার জন্য এত অস্থির হয়েছে কেন? দায়িত্ব নেওয়ার জন্য। আমার অভিজ্ঞতায় বলবো যে অনেকের ক্ষেত্রে এটা আসলে দায়িত্ব অ্যাভয়েড করার জন্য, কারণ সে কারোরই দায়িত্ব নিতে চায় না ঠিক মতো। সে যে কারো ঠিক মতো দায়িত্ব নিবে, সে কারোরই দায়িত্ব ঠিক মতো নিতে চায় না, এবং সে জাস্ট দায়িত্ব অ্যাভয়েড করতে চায়। এবং সে মনে করে এটা পুরুষের জন্য কোনো রকম দায়িত্ব না নেওয়াটাই, কোনো রকম ঝগড়ায় না যাওয়া, কোনো রকম ঝামেলায় না যাওয়া, এটাই স্বাভাবিক। কারণ তার তো কিছু মহান দায়িত্ব আছে, সেই মহান দায়িত্বটা কি এটা কেউ জানে না। বাট অর্থাৎ সে, আমি বলতেছি না যে একের অধিক বিয়ে করা যাবে কি যাবে না সেই বিতর্কে আমি যাচ্ছি না, সেটাতে রিলিজিয়াস পার্সপেক্টিভ আছে, সোশ্যাল পার্সপেক্টিভ আছে, সেটাতে আমি যাচ্ছি না। কিন্তু আমি বলতেছি যে সে অনেক ক্ষেত্রে একের অধিক অনেকগুলো সম্পর্কে যায়, কারণ সে কোনো সম্পর্কে সে দায়িত্ব নিতে চায় না ঠিক মতো। সে জাস্ট চায় দায়িত্বটাকে অ্যাভয়েড করতে, সে জাস্ট চায় একটু কথা বললাম, ভালো লাগলো, শেষ। কিন্তু এটার সাথে রিলেটেড বাসা ভাড়া থেকে শুরু করে, বাচ্চা স্কুলের বেতন থেকে শুরু করে, আবেগের আদান প্রদান থেকে শুরু করে যা কিছু আছে, এই পুরা প্যাকেজটা, না ভাই, এটা অনেক পুরুষের বর্তমান সময়ের সমস্যা আমি দেখছি। যে ওই যে তার সাহস, আত্মবিশ্বাস ও দায়িত্ববোধের অভাবের জন্য সে মনে করে থাক, অ্যাভয়েড করি, থাক, এগুলা না থাকে না, আমার তো এগুলোর মধ্যে, আমার তো এই ঝামেলা জড়ানোর কথা না। মানে ঝামেলা জড়ানোর জন্যই যে পুরুষকে পাঠানো হয়েছে, তার প্রথম চিন্তাটাই থাকে থাক, ঝামেলা বাদ দিই, কারণ ঝামেলা ফেস করার মতো মানসিক শক্তিটা সে হারায় ফেলছে। এই মানসিক শক্তি হারিয়ে ফেলার আরেকটা, এটা তো একটা গেল যে মানসিক শক্তি সে হারিয়ে ফেলেছে, আর যেটা বলছিলেন যে টু মাচ ফ্রি টাইম, মানে এতই বেশি ফ্রি হয়ে গেছে যে আমি মনে করছি যে আমি অনেক বড় একজন ব্যক্তি হয়ে গেছি যার কোনো কাজ করা দরকার হয় না, মানে প্যাসিভ ইনকামের যেটা কথা বলছি। আপনি দেখেন যে যদি আপনি বড় বড় হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট দেও দেখেন, আপনি যদি ইলন মাস্কের কথাও চিন্তা করেন, বা বিল গেটস, আমি এগুলো অনেক ইয়ের কথা বলছি, বা বাংলাদেশের বড় বড় যারা এই মানে শিল্পপতি আছে, সবাই তো পপুলার না, কিন্তু অনেকেই দেখবেন হয়তো বা একটা বিবাহতেই অনেক সুখী আছেন, তাদের ফ্যামিলি হয়তো বা সুখী আছে। আমরা অনেক সময় মনে করি যে না, মনে হয় অনেক বড় মানুষ ইভিল হয়, মানে হচ্ছে তারা হয়তো বা শয়তান টাইপের হয়, তারা হয়তো বা গরিব মানুষের টাকা হচ্ছে মেরে খায় এরকম। কিন্তু আমি বিলিভ করি যে না, এরকম সবার ক্ষেত্রে এটা সত্যি, সবার ক্ষেত্রে এটা সত্যি না। এরকম মানুষ অনেকে আছে যে যারা গরিবের জন্যই কাজ করে। হ্যাঁ, গরিবের জন্য কাজ করতে যেয়ে বড় লোক হয়ে যাওয়াটা এটা আলাদা বিষয়, মানে টাকা মেরে বড় লোক হওয়া আলাদা বিষয়। কিন্তু গরিবের জন্য আপনি এমন একটা ইকোসিস্টেম তৈরি করেছেন যে বিভিন্ন গরিব আপনার আন্ডারে কাজ করছে, যার কারণে তারাও উপকৃত হচ্ছে, প্লাস আপনারও বেনিফিট হচ্ছে। সেটা হচ্ছে মূলত বিজনেসের পারপাস হওয়া উচিত এরকম, যে আমার টাকা ইউজ করবে অনেকগুলো যারা হচ্ছে সুবিধাবঞ্চিত মানুষ, তারা ইউজ করার মাধ্যমে তারাও হচ্ছে তাদের
আয় রোজগার বাড়াবে, প্লাস আমারও কিছু ইনকাম হবে। এটা হচ্ছে বিজনেসের পার্সপেক্টিভ হওয়া উচিত। এমন না যে আমি জাস্ট মেলাগুলো জমি করলাম। যেমন আমি অনেককে দেখি যে অনেকগুলো ফ্ল্যাট করে রাখে, মানে হচ্ছে সে হয়তো বা মানে সে হয়তো বা ইউটিলাইজ করে, মানে সে হয়তো বা বিজনেসও করে না, সে জাস্ট তার শখ যে সে অনেকগুলো জমি করে রাখবে, তার ছেলের জন্য একটা, তার মেয়ের জন্য একটা, তার মানে তার পুরো বংশের জন্য সে ফ্ল্যাট বানিয়ে রেখে যেতে চাই। সেটাও আমি সাপোর্ট করি না। আমার কাছে মনে হয় যে বাড়ি একটা থাকাই যথেষ্ট। যদি সে হচ্ছে এটা টাকাটাকে সে কাজে লাগে, টাকাটাকে কাজে লাগে, সে বিজনেসটাকে বড় করুক, যেন সেখানে আরো অনেকে কাজ করে। কারণ আমি একটু আগে বললাম যে আমার মনে হয় না কোনো একটা শিল্পপতি সে 100% ইউটিলাইজ করে। সে হয়তো 10%ই তার মোট সম্পত্তি ইউজ করে, বাকি সবকিছুই কিন্তু তার বিজনেসে সবসময় রানিং ক্যাপিটাল হিসেবে থাকে। আর হচ্ছে যেটা এই পরকীয়ার এই ব্যাপারটা, এটা আসলে কি মানে ব্যাপারটা হলো যে আমার এজ মানে যেরকম মানে এই রকম বিষয়গুলো একটু গভীর বিষয়, যেটা হচ্ছে হয়তো আমি আরো ভালো মতো এক্সপ্লেন করতে পারছি না, সেটা হয়তো আপনি আরো ভালো মতো বুঝবেন। তবে আমার কাছে যেটা মনে হয় যে কেউ যদি ব্যস্ত থাকে, তার প্রফেশনকে খুব বেশি ভালোবাসে, তাহলে এটা সময়টা কম পাবে এইসব নিয়ে ভাবার। তো এটা হচ্ছে আমার কাছে মূলত মনে হয় যে যদি ছোটোবেলা থেকে আমরা পারপাস পেয়ে যাই, যে হচ্ছে বা ছোটোবেলা বা ধরেন যে 20 বছর বয়স বা ইউনিভার্সিটি লাইফে যদি আমরা পারপাস পেয়ে যাই যে আমি কোন লাইনে ক্যারিয়ার করবো, আর সেই লাইনে যদি আমি ফোকাস করি, যেমন শাহরুখ খানেরও আমি অনেকগুলো ইন্টারভিউ দেখেছি, সে বলেছে যে অধিকাংশ মানুষ মানে সফল হওয়ার পর পরিশ্রমটা কমিয়ে দেয়, আর আমি সফল হওয়ার পর আরও বেশি পরিশ্রম করি। এটা হচ্ছে পার্থক্য করে দিয়েছে। তো ওইটাই যদি প্রত্যেকটা মানুষের মেন্টালিটি এরকম হয়ে যায় যে আমি তো সফল হয়েছি, মানে আমি সফল হয়েছি 50% ইফোর্ট দিয়ে, এখন আমি সফল হওয়ার পর যদি 100% ইফোর্ট দিই, আমার কাছে এখন আগের থেকে বড় স্ট্রং কানেকশন আছে, আরও বেশি রিসোর্সেস আছে, তাহলে আমি কি না কি অ্যাচিভ করতে পারবো। আর সেটা অ্যাচিভ করতে গেলে তখন আপনারা দেখবেন যে এরকম যখন মানুষের গোল হয়ে যায়, তখন সে পরকীয়ার মতো এরকম জিনিসগুলোতে থাকে না। সে হয়তো একটা একদম ট্রাস্ট স্টেবল রিলেশনশিপে থাকে, যে না আমার একটা ওয়াইফ আছে, সে যেমনই হোক আমি তার সাথে হ্যাপি আছি, আমার আর অন্য কারোর সাথে ইন্টিমেশনে যাওয়ার দরকার পড়ছে না। আর যদি প্রয়োজনও পড়ে, সেক্ষেত্রে আমার যদি মনে হয় যে না আমি এমন এক পার্টনারের সাথে আছি যার সাথে আমার আসলে কোনোভাবেই টিকছে না বা কোনোভাবে হচ্ছে না, তখন তাকে ডিভোর্স দেওয়াটাই উত্তম। কারণ যে টিকে থাকতে হবে, যেটা আমার ভালো লাগছে না, ধরেন আমার একটা আমি যদিও মানুষের রিলেশনশিপকে ম্যাটেরিয়ালিস্টিক করতে চাচ্ছি না, যেমন ধরেন কোনো একটা জিনিস আমি ইউজ করি, সেটা আমার নষ্ট হয়ে গেছে, সেটা আমি কোনোভাবেই হচ্ছে করতে পারছি না। আমার ধরেন একটা ফোন হোক বা একটা কার হোক বা যাই হোক, তো এটা আমি অনেকে মনে করতে পারে যে ফোন কারের সাথে হচ্ছে রিলেশনশিপকে করছে। মানে দুনিয়া কিন্তু এইভাবেই চলে যে কোনো কিছু একটা নষ্ট হয়ে গেলে সেটা হয় যদি আমরা পারি যে রিপেয়ার করব, মানে অ্যাডজাস্ট করে ঠিক করব, অথবা সেটাকে ইমপ্রুভ করব, না হলে আমি ছেড়ে দেবো, হয় ইমপ্রুভ করবো না হয় ছেড়ে দেবো। এটা দুনিয়ার সব পার্সপেক্টিভে। আপনি কোনো একটা সাবজেক্ট নিয়ে ফেলেছেন কিন্তু আপনি ভালো করতে পারছেন, আপনি হয়তো বা ডাক্তারিতে পড়াশোনা ভর্তি হয়েছেন, কিন্তু আপনি পরে বুঝতে পারলেন যে না আপনি হয়তো বা ইঞ্জিনিয়ারিং আপনার প্যাশন কাজ করে, আপনি হয়তো বা বাবা মায়ের চাপে ডক্টরি পড়াশোনা করছেন, আপনি পাসও করতে পারছেন না, আপনি বুঝছেনও না কোনো কিছুভাবে, বা আপনার আসলে ওই ভালোবাসাটা জন্মাচ্ছে না ওই কাজের প্রতি। তখন আমার মনে হয় যে ওয়াইজ ডিসিশন যদি কেপেবল হন আপনি, তাহলে ছেড়ে দেওয়াই ভালো, দিয়ে আবার আরেকটা করা শুরু। যেহেতু মানে সারা জীবনের একটা ব্যাপার, আপনার পুরা জীবন পড়ে আছে, আপনার বয়স হয়তো এখন মাত্র 25-30, কিন্তু আপনি যদি এমন একটা প্রফেশন চয়েস করে ফেলেন যেটা আপনার পরবর্তীতে আপনার বার্ডেন মনে হয়, তখন আপনি আর সুখী থাকতে পারবেন না, তখন ফ্রাস্ট্রেশন আসে। আমার কেন জানি মনে হয় মানুষ অতিরিক্ত কাজ থেকে ফ্রাস্ট্রেশন আসে না, মানে মানুষ ফ্রাস্ট্রেশন আসে অপছন্দের কাজ করা থেকে। এটা আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে যারা হচ্ছে পছন্দের কাজ করে, যেমন অনেক আমি ফটোগ্রাফার দেখেছি, সে হয়তো বা কোনো একটা বড় সরকারি জব করে না, কিন্তু সে খুবই হ্যাপি। আবার অনেক সময় দেখেছি একজন বিজনেস ক্যাডারের সাথে আমাদের পরিচয় হয়েছে, যেমন হচ্ছে বা অনেক বড় একজন ডক্টরও আছে, ইঞ্জিনিয়ারও আছে, যারা আমাদের বিভিন্ন ক্লায়েন্ট আছেন, মানে এরকম মানুষের সাথে কথা বলে দেখেছি সে তার প্রফেশনকে পছন্দ করে না। হয়তো বা সে প্রথমে মনে করেছিল ঠিক আছে আমি এনজয় করবো, কিন্তু তার হয়তো বা সে পরবর্তীতে দেখছে যে তার যে ক্যারেক্টারিস্টিক তার সাথে সেটা মিলে না, তার প্রফেশনে। তার হয়তো বা মঞ্চে যে বক্তৃতা দিতে পছন্দ, কিন্তু তাকে এমন একটা জব দেওয়া হয়েছে যেখানে সে কথা বলতে পারবে না মঞ্চে উঠে। এটা আপনি দেখবেন যে ডক্টর বিকাশ দিব্যাকৃতি আছে ইন্ডিয়াতে, সেও এরকম বলছিল যে সে কিন্তু মনে হয় ইন্ডিয়ান আইএএস অফিসার ছিল বা কিছু ছিল, সে বলছে যে আমি আইএএস অফিসারও ছিলাম, কিন্তু আমি পরে রিজাইন করে দিয়েছি জব থেকে, কারণ আমার উদ্দেশ্য আমার হচ্ছে যেটা ন্যাচারাল ইনস্টিংক্ট, সেটা হচ্ছে আমি মঞ্চে যে ভাষণ দিতে পছন্দ করি, কিন্তু আমি এমন একটা জব করতাম যেটাতে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলাম, আমি ডিপ্রেশনের ওষুধ খাচ্ছিলাম। তো তখন আমি চিন্তা করলাম যে না আমি এই জবে থাকবো না। পরে সে হয়তো বা কোচিং সেন্টার বা কোনো একটা হচ্ছে বিজনেস ওপেন করে, যেটা হচ্ছে আপনার ওই আইএস এর কোচিং, সেটার হচ্ছে কোচিং সেন্টার তৈরি করে, আর এবং মঞ্চে ভাষণ দেয়, যে অনেক পপুলার একজন বক্তা উনি ইন্ডিয়াতে। তো ওনার কিছু বক্তব্য আমার খুব ভালো লাগে, তো সেখানে আমি এটা শুনেছিলাম। তো আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে মানুষ ফ্রাস্ট্রেশনে পড়ে অপছন্দের কাজ করা থেকে, আর ফ্রাস্ট্রেশনে পড়ার পর সে মনে করে যে
কোন জিনিসটা আমাকে সুখ দিচ্ছে। তো তখন সে মানে লং টার্ম সুখের দিকে যায় না, কুইক ডোপামিনের দিকে যায়। যেমন সে পর্নের দিকে যাবে, সে হয়তো বা হচ্ছে যেমন হচ্ছে পরকীয়ার দিকে যাবে। কুইক ডোপামিন মানে কারোর সাথে আপনি জাস্ট চ্যাট করছেন, অন্য একটা মানুষ যেটা নিষিদ্ধ জিনিস, আপনার খুব ভালো লাগবে, আপনার পরের দিন আবার চ্যাট করতে ইচ্ছে করবে, আপনার নতুন নতুন মেয়েদের সাথে চ্যাট করতে ইচ্ছে করবে যদি আপনি একজন পুরুষ হন, বা আপনি যদি একজন ছেলে হন, আপনার নতুন নতুন ছেলে, মানে আপনার ডোপামিন রিলিজ হচ্ছে কুইক। কিন্তু এটা কিন্তু মানে হচ্ছে কুইক ডোপামিন কিন্তু ভালো জিনিস না, লং টার্মে ক্ষতিকর। এক সময় কি হবে, আপনার ফিলিংসই নষ্ট হয়ে যাবে, আপনি মেয়েদেরকে পণ্য ভাবা শুরু করবেন। এটাই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমরা যখন কোনো একটা জিনিস অনেক বেশি পেয়ে যাই তখন আমরা কিন্তু ওই জিনিসটা আর আমাদের ভালো লাগে না। পরবর্তীতে তখন আপনার কি হবে, মেয়েদের প্রতি আপনার ঘৃণা জন্মাবে, তখন আপনার মনে হবে যে আপনার ওয়াইফই সব সমস্যার মূল, তার কারণে এইসব হয়েছে। কিন্তু এই সমস্যার মূল শুধু আপনার ওয়াইফ না, এটা অনেক দিন লাইফের অনেকগুলো ডিসিশনের উপরে ডিপেন্ড করতে করতে আস্তে 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 এইরকম মেন্টালিটি মানে হয়ে যায় মানুষের। আমার একটা জিনিস যেটা আমার কাছে মনে হয় যে আপনি একটা বেকার পুরুষ, হ্যাঁ, বেকার পুরুষের সংখ্যা এখন অনেক, অথবা যাদের ইনকাম খুবই কম, হ্যাঁ, বেকার পুরুষ অথবা ইনকাম খুবই কম, সে পড়াশোনা করছে স্কুল কলেজ ইউনিভার্সিটি, কিন্তু সে তার বেতন বাড়াতে চাচ্ছে, কিন্তু তার বেতনটা খুব কম, যেটা নিয়ে আসলে সংসার জীবন চালানো খুব কঠিন। একটা বেকার পুরুষ, এই সংখ্যাটা কিন্তু অনেক বড় বাংলাদেশ, এবং এর মধ্যে ফ্রাস্ট্রেশন অনেক বেশি। আমি বলতেছি এদের বয়স হয়তো বিলো 35, তো 20 থেকে 35-এর মধ্যে। এদের একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে এরা ফোকাস করতে পারে না এবং চেষ্টা করে হাল ছেড়ে দেয় যে কোনো জিনিসেই। আপনি বলেন না যে এমন একটা কাজ করছে তার ভালো লাগে না, কিন্তু তার কোনো কাজই ভালো লাগে না। অর্থাৎ কি, সে ডিসিপ্লিন রাখতে পারতেছে না, সে ফোকাস রাখতে পারতেছে না, এবং সে বারবার সে হাল ছেড়ে দিচ্ছে, এবং হাল ছাড়তে 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 সেটা চোরাবালির মধ্যে পড়ে গেছে। চাকরি পাই না তাই আত্মবিশ্বাস কম, আর আত্মবিশ্বাস কম বলে চাকরি পাই না, এই চোরাবালির মধ্যে সার্কেল হয়ে গেছে। এই সার্কেলের মধ্যে অনেক মানুষ আছে যে সে জবের ইন্টারভিউতে একটা সময় সে যায় না, বা সে অ্যাপ্লাই করে কিন্তু সে ইন্টারভিউ দিতে যায় না, এরকম অনেক এক্সাম্পল আছে। এই যেই মানে বাস্তবতা, এই বাস্তবতাতে আমি সবসময় বলি যে চাকরি খুঁজেন অবশ্যই, বাট নিজেকে গড়ে তোলার জন্য ফিটনেসে মনোযোগী হন। কেন? কারণ আপনি যদি ফিটনেসে মনোযোগী হন, এইটা আপনার আত্মবিশ্বাস বাড়াবে, যে আত্মবিশ্বাস যখন আপনি হারায় ফেলবেন আপনার কর্মদক্ষতা শেষ হয়ে যাবে, তখন আর কিছুই থাকবে না। এই ব্যাপারে যদি আপনি একটু বলতেন যে আপনার অভিজ্ঞতা কি বলে। আমার অভিজ্ঞতা বলে হচ্ছে ডিসিপ্লিন ফ্রিডম দেয় আমাদেরকে, আর ফ্রিডম আমাদেরকে বড় চিন্তা করতে বা রিস্ক নিতে সহায়তা করে। এখন অনেকে বলবে ডিসিপ্লিন আবার কিভাবে ফ্রিডম দেয়? ডিসিপ্লিন হলে তো ঠিক টাইমে ঘুম থেকে উঠতে হবে, ঠিক টাইমে খেতে হবে, উল্টাপাল্টা খাওয়া যাবে না, উল্টাপাল্টা মানুষের সাথে মেশা যাবে না। ডিসিপ্লিন কিভাবে ফ্রিডম দেয়? ডিসিপ্লিন শুরুতে ফ্রিডম দেয় না, ডিসিপ্লিন লং টার্মে ফ্রিডম দেয়। ধরেন আপনি খাবারের ডিসিপ্লিনে আছেন, মানে আপনি মানে যতটুকু জাঙ্ক ফুড খাওয়া দরকার, যেমন আমি যতটুকু খাওয়া দরকার, হয়তো উইকে 1 দিন কাছাকাছি আমি জাঙ্ক ফুড খাই, ম্যাক্সিমাম 2 দিন। আমি যদি ঢাকাতে আসি, আমি মূলত রাজশাহীতে বেশি থাকি, আমি যদি ঢাকাতে আসি তাহলে কিন্তু আমি ডায়েট করি না, নর্মালি খুবই কম করে আমি সবই খাই। এই যে আমি হচ্ছে কফি খাচ্ছি, চা খাচ্ছি, সবই খাচ্ছি, কিন্তু আমি নর্মালি যখন থাকি তখন আমি হয়তো মাসে একবারও চা খাই না, মানে আমি এতটাই মনে করেন এগুলো অ্যাভয়েড করি। তো এই ডিসিপ্লিন কি হবে, এই ডিসিপ্লিনের কারণে আমার স্বাস্থ্যজনিত সমস্যা হচ্ছে না, যার কারণে আমি পরবর্তীতে এই যে আমার যেমন কোনো পেট খারাপের অসুখ নাই, আমার কোনো হার্টের রোগ নাই, কিডনির রোগ নাই, এটা আলহামদুলিল্লাহ নাই, ভবিষ্যতে হতেও পারে, এটা বলা যায় না কারণ অসুস্থতার ব্যাপার, কিন্তু এটা তো আমার কন্ট্রোলে আছে যতটুকু না থাকা, মানে কোনো রকম রোগ না থাকাটা কিন্তু আপনাকে ফ্রিডম দেয়, মানে বড় কিছু চিন্তা করার। এটা একটা গেল ডিসিপ্লিন আপনাকে কীভাবে ফ্রিডম দিচ্ছে, বড় কিছু চিন্তা করার। আপনার কোনো রোগ নাই যেহেতু আপনার টাকা পয়সা কম খরচ হচ্ছে, আপনাকে মেডিকেলে যেতে হচ্ছে না, আপনি হয়তো বিদেশ ভ্রমণ করছেন না, চিকিৎসার জন্য ভ্রমণ করছেন না, ট্যুর দেওয়ার জন্য ভ্রমণ করছেন, এইরকম একটা ডিসিপ্লিন আপনার কাছে আসে। গুড হেলথের ফ্রিডম আপনার কাছে আসে ডিসিপ্লিনের ফলে। ডিসিপ্লিন যদি আপনি কোনো একটা কোর্স শেখার পিছনে ব্যয় করেন, ডিসিপ্লিন হন, তাহলে কি হবে, সেটা থেকে আপনি ইমিডিয়েট আর্ন করবেন না, কিন্তু ফিউচারে কিন্তু আপনার কাজে লাগবে যদি আপনি প্রপারলি শিখে যান। যেটা যেমন কি হয়তো বা IELTS এর কোর্স করেছে, সে হয়তো বা বিদেশে কখনো যাবেও না, কিন্তু কোনোদিন যদি অপরচুনিটি ক্রিয়েট হয় সে কাজে লাগাতে পারবে। বা সে হয়তো বা কোনো একটা ফটো আঁকাতে পারে, খুব ভালো মতো ছবি আঁকাতে পারে, তার কোনোদিনও হচ্ছে আপনার যাওয়ার ইচ্ছা ছিল না, মানে আর্টিস্ট হওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু সে ছোটোবেলায় ফটো আর্টিস্ট মানে সে কোর্স করেছে, ছবি আঁকানো খুব ভালো মতো শিখেছে, সেটা সে যদি পরবর্তীতে মনে করে যে না আমি এই বিষয়ে ক্যারিয়ার করবো, তখন তাকে ওই অতীতের ডিসিপ্লিনটা কাজে দিবে। তখন সে শুধুমাত্র ছবি আঁকে, এখন আমরা দেখি গ্রাফিতি আঁকে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, বিশেষ করে রেস্টুরেন্টে বিশেষ করে এরকম হচ্ছে। তো এই ডিসিপ্লিন কোনো কিছু শুধুমাত্র ছবি আঁকানো না, যে কোনো একটা স্কিলের পিছনে যখন আপনি ডিসিপ্লিন হবেন, একটা না দীর্ঘদিন শিখবেন সেটা পরবর্তীতে আপনাকে আরও 100 জনের থেকে আগায় দিবে। যারা এখন কাজ শুরু করছে না, যারা 20 থেকে 30 বছরের ভিতরে কাজ শুরু করেনি, তাদের থেকে আপনাকে আগিয়ে দিচ্ছে অনেকটা। আরেকটা ডিসিপ্লিন হলো যে আপনার
এক্সারসাইজের প্রতি, মানে শারীরিক পরিশ্রমের প্রতি। আপনি যখন শারীরিক পরিশ্রম করছেন, আপনি এতটা স্ট্রং থাকছেন যে আপনার কোনো ইনজুরি হয়নি, আপনি দূর পর্যন্ত হেঁটে যেতে পারছেন, আপনি হয়তো বা হাইকিংয়ে যেতে পারছেন, আপনি হয়তো এমন সব কাজগুলো করতে পারছেন যেটা আপনার বয়সের, যখন আপনার বয়স 40-45 হয়ে যাবে, তখন আপনার বয়সে অন্য মানুষরা করতে পারছে না, কারণ তারা 20 বছর বয়স থেকে ডিসিপ্লিন ছিল না। তারা হয়তো বা ডিসিপ্লিন হয়েছে অসুস্থ হওয়ার পর। সেটাকে ডিসিপ্লিন বলে না, সেটা তো আপনি বাধ্য হয়ে গেছেন। ডিসিপ্লিন আপনার কোনো রোগ নাই, কিন্তু আপনি কোনো কিছু একটা ত্যাগ করছেন, আপনার কোনো সমস্যা নাই, আপনার কোনো বাধা বিপত্তি নাই, তারপর আপনি কোনো কিছু একটা ত্যাগ করছেন ভবিষ্যতে ভালো থাকার জন্য, সেটাকে ডিসিপ্লিন বলে। আর সেই ভালো থাকাটাই হচ্ছে আপনার ফ্রিডম। তো এই ফ্রিডমটা আমরা সবাই মিস করি, এই ডিসিপ্লিন না থাকে না তাই। তো এইটার সাথে ফিটনেস জড়িত। যখন আপনি ফিজিক্যালি ফিট হওয়ার ট্রাই করবেন, আপনি ঠিক মতো ঘুমানোর চেষ্টা করবেন, আপনি উল্টাপাল্টা খাবার খাওয়ার অ্যাভয়েড করবেন, আপনি যেহেতু রেগুলার এক্সারসাইজ করছেন, তো এগুলো সব কিছু ডিসিপ্লিন আপনাকে ভবিষ্যতে ফ্রিডম দেয়। আর যখন আপনি ভবিষ্যতে ফ্রিডম পেয়ে গেলেন, তখন আপনি সব কাজ মানে বড় চিন্তা করবেন, তখন আপনি ছোট চিন্তা করবেন না। তখন আপনি চিন্তা করবেন আমার তো কোনো এক্সট্রা খরচ নাই, আমার না আছে কোনো রোগ, না আছে কোনো কিছু, আমি তাহলে কি করি, আমার এই যে শক্তিটা আছে এই বয়সে 40 আফটার 40 কথা। আর একটা ব্যাপার হচ্ছে কি ভাই, যে আমি চাকরি পাবো কি পাবো না, আমার বেতন কতটুকু বাড়বে, কত তাড়াতাড়ি বাড়বে, এটা সবসময় আমার হাতে নাই, কিন্তু আমার ফিটনেস আমার হাতে আছে। তো এই ফিটনেসটা কাজে লাগে, আমি দেখেন যে অনেকভাবে কিন্তু টাকা আমাদের বেঁচে যাচ্ছে, আমরা কিন্তু ওইটা ক্যালকুলেট করি না, আমরা লং টার্মে চিন্তা করি না। আমরা মনে করি একটা ডিম খাবো মানে খরচ বেড়ে যাবে, ডিমের দাম এখন সিদ্ধ ডিম যদি আপনি বাইরে কিনতে যান 15 টাকা হয়ে গেছে, প্রায় হাঁসের ডিম হলে প্রায় 20-22 টাকার কাছাকাছি হয়ে গেছে। তো এটাতে আমার খরচ হবে, কিন্তু আমি ওই জায়গায় ঠিকই বিস্কিট খাচ্ছি, চিপস খাচ্ছি বা অন্য একটা খাবার খাচ্ছি, তো ইমিডিয়েটলি বা একটা সিঙ্গারা খাচ্ছি, ইমিডিয়েটলি আমার হয়তো 5-7 টাকা কম লাগলো, কিন্তু ফিউচারে কিন্তু এটা তো স্লো পয়জন, এটা কিন্তু আস্তে আস্তে আপনাকে দুর্বল করে দিবে। ভবিষ্যতে দেখা গেল আপনার লিভার আপনার হচ্ছে রিপ্লেস করা লাগছে, বা আপনার কিডনি রিপ্লেস করা লাগছে, যার কারণে আপনার সারা জীবনে সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে, বা আপনি হয়তো বা আপনার সন্তানের জন্য ঠিক মতো কিছু রেখে যেতে পারছেন না, শুধুমাত্র আপনি অসুস্থ বলে, মানে এতটাই অসুস্থ হয়ে গেছেন বা আপনার শরীরের এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে যে আপনার একে তো ডিসিপ্লিন শেষ, তারপরে আপনি কিছুই পাচ্ছেন না, মানে কিছু রেখেও যেতে পারছেন না। তাহলে এতটা বছর আপনি কষ্ট করলেন, তো সেটা আপনি কোথায় ইউজ করছেন? উল্টো ওই জায়গায় যদি আপনি 20 বছর বা 25 বছর বয়স থেকে একটা ডিসিপ্লিন লাইফ মেনটেন করেন, সেক্ষেত্রে আপনাকে ফিউচারে আফটার 50 আফটার 40 আপনি একটা ফ্রিডম পাচ্ছেন। এই ফ্রিডমটাই কিন্তু আমরা এখন যারা ইন্ডিয়া মানে যারা হচ্ছে বড় বড় শিল্পপতি, তারা কিন্তু ফ্রিডমটাই টাকা দিয়ে কেনে। যেমন তারা কি করে, তারা টাইম কেনে টাকা দিয়ে, তারা হচ্ছে মানে নিজের যে সময়টা যেই কাজগুলো অন্য একজনও করতে পারবে, তারা বেতন পে করে অন্য একজনকে করার জন্য, নিজের উপরে চাপ কমায় এবং নিজে সেই কাজটাই করে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা ওই ব্যক্তি ছাড়া অন্য কেউ ভালো মতো করতে পারবে না। যেমন ডিসিশন মেকিং কাজগুলো করেন, যেমন ইলন মাস্ক হয়তো বা জাস্ট ডিসিশন মেকিংয়েই থাকে, টুকটাক হয়তো বা কোনো একটা অ্যালগোরিদম সমস্যা হয়েছে, সেটা তো সে নিজে করে না, তার টিমের লোকজন করে। তো এই টাকাটা, এই পাওয়ারটা দিচ্ছে হচ্ছে তার ওই, হয়তো বা সে এখন কিন্তু আবার ফিজিক্যালি ফিটও আছে। তো প্রত্যেকটা মানুষও হচ্ছে মানে যারা বড় বড় জায়গায় আছে, তারা সবাই চেষ্টা করে যে আমি একটু ফিটনেসও মেনটেন করি। আপনি যদি বাইরে দেখেন, বাংলাদেশেও কিন্তু করে, সবাই পপুলার না। আমরা তো খালি নেগেটিভ জিনিসগুলো দেখি, আমরা দেখি যে যারাই পপুলার, যারাই হচ্ছে টাকা পয়সাওয়ালা, তারা সবাই ইভিল, তারা সবাই শয়তান, এটা আমরা দেখি। কিন্তু মানে ভিতরে যারা হচ্ছে পপুলার না, তারা কিন্তু অনেকে আছে ভালো মানুষ, যারা ফিটও আছে, একই সাথে লাইফও এনজয় করছে, প্লাস হচ্ছে অন্য আরও 10 জন মানুষের উপকার হচ্ছে। তো এইটা হচ্ছে ব্যাপার। তখন আমাদের কি হয় যে আমরা ধরেন কোনো একটা জবেও আছি, আমরা আর্নিং একটু কম হলেও আমার এক্সট্রা যেহেতু খরচ নাই, তখন আমাদের লাইফটা ভালো লিড করতে পারি। আরেকটা প্রবলেম হচ্ছে, আমরা 30 বছর বয়স বা 30 বছরের আগে আমরা যারা ইয়াং জেনারেশন যারা আছি, আমরা সবসময় নতুন নতুন গ্যাজেটের প্রতি খুবই বেশি আকৃষ্ট দেখাই। আমরা মনে করি যে এই অমুক একটা প্রোডাক্ট লঞ্চ হয়েছে, এটা আমার হাতে থাকতে হবে, নাহলে আমি ব্যাকডেটেড হয়ে যাব, এটা অনেকেই মনে করে। বা আমার কাছে একটা দামি বাইক থাকা লাগবে, একটু শো অফ করবো। তো আমরা যেটা করি যে আমরা ভুলে যাই যে আফটার 30, যেহেতু আমরা ওই বয়স ফেস করছি না, যারা 20 বছর বয়সে আছে তারা তার 30 বছর দেখেনি, কিন্তু যারা 40 বছর দেখেছে তারা কিন্তু সবাই জানে যে 30 বছর বয়সের পরেই আপনার সব বন্ধু ছুটে যাবে। আপনি দেখবেন যে যাদের সাথে কানেকশন রেখে আপনার কোনো উপকার হয়, বা যে কোনো দিক দিয়ে, সেটা হেলথ রিলেটেড হোক, বিজনেস রিলেটেড হোক, যে কোনো রিলেটেড কোনো একটা উপকার হয়, তাদের সাথে আপনার কানেকশন আছে, আর বাকিদের সাথে আপনার কানেকশন নাই, ছুটে যায় অটোমেটিকলি। এটা সবারই ক্ষেত্রেই হয়। তো আমরা এমন একজন মানুষের কাছে ভ্যালুয়েবল হওয়ার চেষ্টা করছি যে হয়তো ফিউচার আমাকে খোঁজই রাখবে না। তো আমি হয়তো বা দামি ফোন বা দামি বাইক বা দামি কার ইউজ করছি অল্প বয়সে, যেই টাকাটা আমি হয়তো আমার স্কিল বিল্ড আপের পিছনে বা আমার বিজনেস বিল্ড আপের পিছনে আমি খরচ করতে পারতাম, বা ইনভেস্টমেন্টের পিছনে খরচ করতে পারতাম, সেটা আমি না করে আমি এখন হচ্ছে শো অফ করছি মানুষকে, যে আমাকে দেখো আমি কত রিচ, বা আমি দেখো কত ক্লাসি। পরে দেখা যায় যে তারা আপনাকে আর চিনবেই না, যদি আপনি একটা ঢঙের কোনো কাজ না করেন, মানে এমন কোনো একটা প্রোডাক্টিভ কাজ না করেন যেটাতে মানুষের মানে কাজ সহজ হয়। তো তাহলে আলটিমেটলি কি হচ্ছে, মানে এমন কিছুতে আমরা টাকাগুলো ওয়েস্ট করছি যেটার
ভবিষ্যতে আপনার কোনো ভ্যালু অ্যাড করছে না। তো এটা হচ্ছে প্রবলেম, যে আর ওই তখন হচ্ছে ফ্রাস্ট্রেশন আসে ভবিষ্যতে। ওই ফ্রাস্ট্রেশনগুলো তখন হচ্ছে আমরা না ফিজিক্যাল ফিটনেসের প্রতি নজর দিতে পারি, না হচ্ছে আমরা সোশ্যাল লাইফ, আমরা হচ্ছে আমাদের পার্সোনাল যে লাইফ আছে সেখানেও আমরা তখন আর সফল থাকতে পারি না। হয়তো বা কেউ অনেকে আছে যে আর্ন খুব ভালো করছে, টাকা পয়সা খুব ভালো কামাচ্ছে, কিন্তু ভিতর থেকে আনহ্যাপি। কারণ হয়তো বা সে মনে করছে যে আমি যদি ইউটিলাইজ করতে পারতাম 20 থেকে 30 বছর এই বয়সটা, তাহলে হয়তো একটু ভালো পজিশনে থাকতাম। প্রত্যেকের ইনস্টিংক্ট কিন্তু উপরে যাওয়ার উপরে থাকে, নিচে যাওয়ার প্রতি কারোই থাকে না। যে 1000 কোটি টাকা কামাই করে সে চায় যে আমার কোম্পানি সব থেকে বড় হোক দুনিয়ার। আর যে হচ্ছে কেবল ইনকাম করা শুরু করেছে সেও চায় যে আর কিছুদিন পর আমার আরও 10,000 টাকা ইনক্রিমেন্ট হোক, 20,000 টাকা ইনক্রিমেন্ট হোক। তো এটা হচ্ছে ব্যাপার, সবাই গ্রোথ চায়। আর গ্রোথ চাওয়াটা তো খারাপ না, গ্রোথ না চাইলে তো ইকোনমি ড্রপ করবে। গ্রোথ না চাইলে তো আপনি ইমপ্রুভ করবেন না। আপনি ধরেন আপনার প্রোডাক্টে ইমপ্রুভই করছেন না, তাহলে আপনার অন্য একজন আপনার হচ্ছে করবে, আপনার জায়গাটা দখল করবে। ধরেন এখন অ্যাপেল যদি বলে যে আমরা নেক্সট আর হচ্ছে গ্রোথ করবো না, আমরা যেমন প্রোডাক্ট লঞ্চ করি তেমনই লঞ্চ করবো, সামনের বছরই নেক্সট ইয়ারই দেখবেন মার্কেট ডাউন হয়ে গেছে অ্যাপেলে। আর এই মার্কেট যদি অ্যাপেলের ডাউন হয় তাহলে কি শুধু অ্যাপেল কোম্পানির ক্ষতি হচ্ছে? সেখানে তো কতজন মানে রিলেটেড ওই কোম্পানির সাথে, সবারই ক্ষতি হচ্ছে। তো গ্রোথ চাওয়া যে জায়গায় আছে তার থেকে বড় হওয়াটা দোষের কিছু না, উল্টো এটাই করা উচিত, বড় হওয়াটা, কিন্তু পজিটিভ ওয়েতে, কাউকে না ঠগিয়ে পজিটিভ ওয়েতে বড় হওয়াটাই, মানে এটাই আমি মনে করি যে এইভাবে লাইফটাকে বিল্ড করা উচিত। আর সেটার জন্য মানে কনফিডেন্স লাগবে, আর কনফিডেন্সটা অল্প বয়স থেকে বিল্ড হয়। অল্প বয়স থেকে, যখন আপনি অনেক ছোট আছেন, মানে মোটামুটি 15-16 বছর বয়স, তখন থেকে যখন আপনি ফিজিক্যাল ফিট থাকেন, তাহলে আপনি বড় বড় চিন্তা করতে পারবেন, তখন কনফিডেন্সও চলে আসে আস্তে আস্তে। থ্যাংক ইউ ভাইয়া, আপনার আজকের সময়ের জন্য অনেকগুলো আমরা ইনসাইটফুল কথা শুনলাম, এবং হোপফুলি আপনার ফিটনেস সেন্টারগুলো আরও ভালো করবে। অ্যান্ড আপনি আপনার যে কাজটা, সেই কাজটা আমি মনে করি যে শুধুমাত্র কোনো একটা ব্যক্তির শরীরচর্চার জন্য গুরুত্বপূর্ণ, ইভেন সব ওভারঅল দেশের জন্যই শরীরচর্চা বা মানে ফিজিক্যাল ফিটনেসটা খুবই ইম্পর্টেন্ট। তো সেই জায়গাটা থেকে থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন।